অপেক্ষা করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জিকে লেকচার 1, জিকে লেকচার 01। আজকে আমরা রাখছিলাম যে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন অফ বাংলাদেশ। আমি আপনাদেরকে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক বিষয়াবলী যা যা আছে সবকিছু পড়ানো হবে। মাঝখানে রুটিনের কিছু অংশ নাই যেগুলো আমাদের মেমোরাইজিং টপিকের মধ্যে, তো সেগুলো আপনাদের আলাদা মেমোরাইজিং এক্সাম হবে। আপনারা মনে করতে পারেন যে ভাইয়া ইংরেজি আর বাংলা শুধু আমাদের পরীক্ষা হচ্ছে, বাকিগুলো কেন হচ্ছে না? জিকেও হবে। বাংলার ইংরেজিটা আমরা কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা আবার জিকে শুরু করব। তো এটা নিয়ে আপনাদের কোনো প্যারা খাওয়ার দরকার নেই, আমরা সবগুলো পরীক্ষা নেব, আপনারা জাস্ট রেগুলার পরীক্ষাগুলো দেন। এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা মেইনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের যে ভৌগোলিক পরিচিতি এটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলেন প্রথমে এই যে শব্দটা রয়েছে জিওগ্রাফিক্যাল, জিওগ্রাফিক্যাল শব্দের অর্থ কি? ভৌগোলিক। আর জিওগ্রাফিক্যাল শব্দটা আসছে কই থেকে? জিওগ্রাফিক্যাল শব্দটা আসছে হইলো জিওগ্রাফি থেকে। জিওগ্রাফি থেকে জিওগ্রাফিক্যাল শব্দটি আসছে। আর এই জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে জানেন? সর্বপ্রথম ব্যবহার করেন ইরাটোস্থেনিস। ইরাটোস্থেনিস, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইরাটোস্থেনিস, এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল যে সর্বপ্রথম এই যে জিওগ্রাফি শব্দটি কে ব্যবহার করেন। ইরাটোস্থেনিস সর্বপ্রথম ব্যবহার করেন। ইনি কিন্তু গ্রিক ভূগোলবিদ। গ্রিক ভূগোলবিদ, ভূগোলবিদ। এটা 19-20 আসছিল, মেবি 19-20 আসছিল সি ইউনিটে। সো দেখেন, জিওগ্রাফিক্যাল এটার মেইন যে শব্দ সেটা হলো জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস। এই ইরাটোস্থেনিস হইলো কি আমাদের ভূগোলের জনক। ভূগোলের জনক, ভূগোলের জনককে, ভূগোলের জনক হইলো ইরাটোস্থেনিস, যিনি সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করছেন। ইনি হইলো গ্রিক ভূগোলবিদ, মানে প্রাচীন গ্রিসের ছিল। তো জিওগ্রাফি শব্দটা আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি। একটা হইলো জিও, এই যে রয়েছে জিও। এই জিও অর্থ কি? জিও অর্থ হইলো ভূ বা পৃথিবী। ভূ বা পৃথিবী বোঝানো হয় জিও দ্বারা। আর গ্রাফি দ্বারা বোঝানো হয় হইলো বর্ণনা। গ্রাফি দ্বারা বোঝানো হয় বর্ণনা। তো যদি আমরা দেখি জিওগ্রাফির আক্ষরিক যে শব্দের অর্থ, সেটার অর্থ হলো পৃথিবীর বর্ণনা। আর জিওগ্রাফির অনেকগুলো সংজ্ঞা রয়েছে, সংজ্ঞার দিকে আমরা যাবো না। সংজ্ঞার মধ্যে মেইনলি যেটা বলা হয়েছে সেটা হইলো যে কি করা হয়, এখানে মানুষ ও পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। মানুষ ও পরিবেশ নিয়ে আলোচনা করা হয় কোথায়? এই যে ভূগোলে। তো জিওগ্রাফি যে শব্দটা, এই যে জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, আর গ্রাফি অর্থ হলো বর্ণনা। তাহলে আমরা কি পেলাম এখানে? পৃথিবীর যে বর্ণনা সেটাই হইলো কি জিওগ্রাফি। আর জিওগ্রাফি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে ইরাটোস্থেনিস। ইরাটোস্থেনিস সর্বপ্রথম ব্যবহার করেন, এই জন্য এনাকে কি বলা হচ্ছে? ভূগোলের জনক। কিন্তু একটা বিষয় রয়েছে এখানে, আধুনিক ভূগোলের জনক আবার আরেকজন। আধুনিক ভূগোলের জনক, আধুনিক ভূগোলের জনক, আধুনিক ভূগোলের জনক হইলো, আচ্ছা উপরে কি দেখা যাচ্ছে? মেবি ঠিকঠাক আছে। আধুনিক যে ভূগোলের জনক ইনি হইলো গ্রাহাম, না সরি, আলেকজান্ডার। আলেকজান্ডার, আমরা সবই চলে আসবে, গ্রাহামও আসবে, গ্রেট বিরও আসবে। আলেকজান্ডার ভন হাম বোল্টও বলতে পারেন, আপনি বোল্টও বলতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এখানে ডি টি দুইটাই উচ্চারণ করা হয়। আধুনিক ভূগোলের যে জনক সেটা হইলো কে? সেটা হলো আলেকজান্ডার ভন হামবল। ইনি কিন্তু আবার গ্রিকের না, এনার জন্ম হলো বার্লিন, জার্মানি। বার্লিন, জার্মানি। যেহেতু আমাদের জিওগ্রাফি নিয়ে আলোচনা করতেছি, হালকা একটু আলোচনা করি। আর যখন আমরা সাবজেক্টিভ ভিত্তিক যে জিকে আলোচনা করব জিওগ্রাফি, তখন কিন্তু আলাদা বিষয়, তখন আমরা ডিটেলস আলোচনা করব। এখন জাস্ট এক নজরে একটু আমরা দেখে যাচ্ছি। তো আমরা সর্বপ্রথম যেই জায়গা থেকে আসছিলাম সেটা হলো জিওগ্রাফিক্যাল, শব্দটা আসছে জিওগ্রাফি থেকে। জিওগ্রাফি শব্দটি ব্যবহার করছে ইরাটোস্থেনিস, যিনি হলো একজন গ্রিক ভূগোলবিদ, অনেক আগের প্রাচীন গ্রিসের ছিল। ইনি কিসের জনক? ভূগোলের জনক। কিন্তু আধুনিক ভূগোলের যে জনক তিনি হইল কে? আলেকজান্ডার ভন হামবোল্ট। তো আমি বারবার একটা নাম আমার মুখে চলে আসতেছে, সেটা হলো আলেকজান্ডার গ্রাহাম বেল। ওইটা না আমরা একটু দেখবো। তো এটা মেবি বোঝা যাবে না এই কালার, এটা একটু দেখবো আমরা। আলেকজান্ডার গ্রাহাম বেল, গ্রাহাম বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল। ইনার জন্ম হলো স্কটল্যান্ডে। ইনার জন্ম কোথায়? স্কটল্যান্ড, স্কটল্যান্ডে ইনার জন্ম। তো আলেকজান্ডার গ্রাহাম বেল ইনি অ্যাকচুয়ালি কি? ইনি অ্যাকচুয়ালি হলো বিজ্ঞানী, যিনি কি আবিষ্কার করেছে? টেলিফোন। টেলিফোন, টেলিফোনের উদ্ভাবক হইল কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। আরেকটা জিনিস আসবে এখানে, আমি ইরাটোস্থেনিসটা মুছে দিলাম, এখানে আরেকজন আসবে আলেকজান্ডারের সাথে নাম মিল রয়েছে, তার নাম হইলো আলেকজান্ডার, আলেকজান্ডার দা গ্রেট। আলেকজান্ডার দা গ্রেট।
আলেকজান্ডার দ্য গ্রেট ইনি কে? ইনি হইলো একজন গ্রিক বীর। আলেকজান্ডার দ্য গ্রেট ইনি হইলো একজন গ্রিক বীর, যিনি কার শিষ্য ছিল? শিষ্য এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? ওই যে আমাদের গ্রিক চারজন ছিল, স্পা দিয়ে আমরা মনে রাখতে পারি। এই স্পা দিয়ে বোঝাচ্ছে হলো অ্যারিস্টটল। এই অ্যারিস্টটলের শিষ্য হইলো কে? এই আলেকজান্ডার দ্য গ্রেট। অ্যারিস্টটলের বিভিন্ন লেখনীর মাধ্যমে কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট অনেক বেশি মানে অনুপ্রেরণা পাইছিল আমাদের এই ভারতবর্ষ আক্রমণ করার জন্য। তো দেখেন আলেকজান্ডারের সাথে কয়েকজন ব্যক্তির আমার নাম পাইলাম, যেগুলো আমাদের জানা অবশ্যই অবশ্যই জরুরি। একটা হলো আলেকজান্ডার ভন হাম্বোল্ট, ইনি হইলো আধুনিক ভূগোলের জনক। আলেকজান্ডার গ্রাহাম বেল, ইনি হইলো কিসের? টেলিফোনের উদ্ভাবক। আর একটা হলো আলেকজান্ডার দ্য গ্রেট, ইনি হইলো অ্যাকচুয়ালি বীর। ইনি হইলো অ্যাকচুয়ালি বীর, যিনি বিভিন্ন অঞ্চল জয় করেছিল, আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আলেকজান্ডার নিয়ে এই কয়েকটা কাহিনী ছিল। তো দেখেন এখানে আমি একটা শব্দ ইউজ করছি, সেটা হলো স্কটল্যান্ড। স্কটল্যান্ড, আর বাকিগুলো সবগুলো কিন্তু গ্রিক। এটা হলো স্কটল্যান্ড, এই শব্দটা আমরা ইউজ করছি। এটা আমরা কিসের জন্য ইউজ করছি এখানে? স্কটল্যান্ড। স্কটল্যান্ড বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় দেখেন, স্কটল্যান্ড আর হইলো ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ইংল্যান্ড এই দুটো মিলে গঠন করা হয়েছিল ব্রিটেন। ব্রিটেন 1707-এ। তারপরে এই ব্রিটেনের সাথে যখন যোগ দেয় ওয়েলস, ওয়েলস যখন যোগ দেয় তখন এটার নাম হয়ে যায় গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেনের সাথে যখন এসে যোগ দেয় আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, তখন এটার নাম হয়ে যায় যুক্তরাজ্য। যুক্তরাজ্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই আয়ারল্যান্ডের মধ্যে থেকে মেইন আয়ারল্যান্ড যেটা সেটা চলে যায়, আর থেকে যায় এখানে উত্তর আয়ারল্যান্ড, থেকে যায় এখানে উত্তর আয়ারল্যান্ড। বিষয়টা বুঝতে পারছেন। জাস্ট স্কটল্যান্ড চলে আসলো তো এই জন্য আলোচনা করলাম যে অ্যাকচুয়ালি স্কটল্যান্ড এটা আবার কোন দেশের অংশ। স্কটল্যান্ড আর ইংল্যান্ড মিলে গঠন করা হয়েছিল কি? ব্রিটেন। আর ব্রিটেনের সাথে এসে যখন ওয়েলস যুক্ত হয় তখন এটা নাম হয়ে যায় গ্রেট ব্রিটেন। আর গ্রেট ব্রিটেনের সাথে এসে যখন যুক্ত হয় আয়ারল্যান্ড, পরবর্তীতে আয়ারল্যান্ড চলে যায়, উত্তর আয়ারল্যান্ডটা এটার সাথে থেকে যায়, এটার নাম হয় হইলো কি? যুক্তরাজ্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এগুলো আমাদের এক্সট্রা আলোচনা ছিল, যেহেতু চলে আসছিল একটার সাথে আরেকটা, সেই জন্য একটু আলোচনা করলাম এগুলো। আচ্ছা, প্রত্যেকটা ক্লাসের আমরা কি করব, মেইনলি প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা 5টা কনফিউশন যে কোশ্চেন আছে এই 5টা করে আর কি আমরা আলোচনা করব প্রত্যেকটা ক্লাসের শুরুতে, মানে ইতিহাস যেটাই হোক, স্থান রিলেটেড। জি জি, কেউ কিছু ভাইয়া বলতেছেন? বলি কি, এত এত দ্রুত বললে তো আমরা এগুলো নোট করতে পারতেছি না, একটু স্লো বললে নোট করতে সুবিধা হতো। আচ্ছা, আপনারা নোট করতেছেন সবাই? আমি তো ভাবলাম যে ওগুলো এমনিতে আলোচনা করলাম তো ওই জন্য এ করি না, এগুলো এখন থেকে নোট করিয়েন। আচ্ছা ঠিক আছে, ওটা এমনিতে আলোচনা ছিল তো, আসছিল শব্দের প্রেক্ষিতে আর কি, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু লিখতেছেন তাহলে আমি আস্তে আস্তে আলোচনা করতেছি। আমরা প্রত্যেকদিন ক্লাসের শুরুতে 5টা করে কনফিউশন কোশ্চেন যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত একটা রয়েছে এখানে, গ্রেট হল। গ্রেট হলের অবস্থান কোথায়? এখানে 3টা অপশন দেওয়া আছে, 3টা অপশনের সাথে আমাদের জড়িত রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন। তো দেখেন এই গ্রেট হলের অবস্থানটা হইলো কোথায়? চীনে। চীনে রয়েছে গ্রেট হল, আর ব্রিটেনে রয়েছে হোয়াইট হল। হোয়াইট হল, এই হোয়াইট হলের অবস্থান কোথায়? এই হোয়াইট হলের অবস্থান হইলো ব্রিটেনে। আর এই যুক্তরাষ্ট্রে রয়েছে ইন্ডিপেন্ডেন্স হল। ইন্ডিপেন্ডেন্স ভাইয়া হল। অন্য একটা কালার ইউজ করেন, এটা দিয়ে দেখা যাইতেছে না। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, এটার সাথে কোন কালার ভালো যায় এটা কি বোঝা যাচ্ছে? দেখেন তো লালটা। জি, এইটা বোঝা যাইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা আবার একবার করে দিই। দেখেন আমরা যেখানে ছিলাম গ্রেট হল, গ্রেট হলের অবস্থানটা কোথায় অ্যাকচুয়ালি? আমি বলছিলাম যে ক্লাসের শুরুতে আমরা 5টা করে কনফিউশন কোশ্চেন এগুলো আলোচনা করব রেগুলার, যাতে আমাদের এগুলো মনে থাকে, কারণ এগুলো অনেক বেশি পেঁচালো। দেখেন গ্রেট হল যেটা, এটার অ্যাকচুয়ালি অবস্থান কোথায়? আর এটা নিয়ে বেসিক যে একেবারে আলোচনা করতে হবে এমনও বিষয় না। গ্রেট হলের অবস্থান কোথায়? গ্রেট হলের অবস্থান হইলো কোথায়? চীনে। আর যুক্তরাষ্ট্রে রয়েছে ইন্ডিপেন্ডেন্স হল, ইন্ডিপেন্ডেন্স হল। আর ব্রিটেনে রয়েছে হোয়াইট হল, ব্রিটেনে রয়েছে হোয়াইট হল। তারপরে আমরা দেখবো ট্রাফালগার স্কোয়ারের অবস্থান কোথায়? ট্রাফালগার, আচ্ছা আমি লাল কালারটা নেই। ট্রাফালগার স্কোয়ারের অবস্থান কোথায়? ট্রাফালগার স্কোয়ার যেটা, এটার অবস্থান হইলো ইংল্যান্ডে। এই ট্রাফালগারের সাথে সম্পর্কিত আরেকটা বিষয় রয়েছে, সেটা হইলো ট্রাফালগার স্পেন। ট্রাফাল, সরি আমি বলেই দিলাম, ট্রাফালগার অন্তরীপ। ট্রাফালগার অন্তরীপ, অন্তরীপ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? অন্তরীপ বলতে বোঝানো হয় যে, আচ্ছা আমি লিখে দিই এটা একটু, স্থল পথ ক্রমশ সরু হয়ে, ক্রমশ সরু হয়ে সমুদ্রে পথে মিলে যায়, সমুদ্র পথে মিলে যায়, সমুদ্র পথে মিলে যায়, সেটাকে আমরা বলতেছি কি? অন্তরীপ। এই যে ট্রাফালগার স্কোয়ার, এখানে মেইনলি কাহিনীটা কি হয়েছে?
ট্রাফালগার অন্তরীপ যেটা, এখানে একটা যুদ্ধ হয়েছিল যেটাকে আমরা জানি ট্রাফালগার যুদ্ধ। এই ট্রাফালগার যুদ্ধের স্মৃতি রক্ষার্থে কি নির্মাণ করা হয়েছে? ট্রাফালগার স্কয়ার নির্মাণ করা হয়েছে। ট্রাফালগার অন্তরীপ যেটা, এটার অবস্থান হলো স্পেনে। ট্রাফালগার অন্তরীপের অবস্থান হলো স্পেনে। তো আমরা কি করি, যখন এই বিষয়টা পড়ি আমাদের অনেক বেশি ট্যাক্স লেগে যায়, ট্রাফালগার দেখে আমরা কি করে ফেলি, ট্রাফালগার দেখে আমরা ইংল্যান্ড দাগাই ফেলি। আর দেখতে হবে এখানে কি বলছে অ্যাকচুয়ালি, ট্রাফালগার স্কয়ার বলছে নাকি অন্তরীপ বলছে। যদি অন্তরীপ বলে তাহলে হবে স্পেন, আর যদি স্কয়ার বলে তাহলে কোথায় হবে? তাহলে হবে হইলো ইংল্যান্ড। ইংল্যান্ড হবে তাহলে। তারপরে নেক্সট কোশ্চেন আমাদের, পতাকা উত্তোলন দিবস কবে? এটা আমরা একটু পড়বো। দেখেন পতাকা রিলেটেড 3টা তারিখ রয়েছে। 2 মার্চে সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয় ঢাবি বটতলায় ছাত্র সমাবেশে। সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয়, করেন কে? ঢাবির ভিসি যে ছিল, ভিপি আর কি, টাকসু ভিপি যে ছিল, সরি আমাদেরটা বলতেছি কেন, ঠাকসু ঠাকসু ভিপি যে ছিল আর কি, আসমা আব্দুর রব, তিনি পতাকাটা উত্তোলন করেন। 3 মার্চ কি হয়েছে? 3 মার্চ যখন পল্টন ময়দানে স্বাধীনতার যে ইস্তিহার পাঠ করা হয়, তখন জাতীয় সঙ্গীতের সাথে এই জাতীয় পতাকাটা উত্তোলন করা হয়। তারপরে 23 মার্চ কি করা হয়? 23 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। যেহেতু আমাদের লিডার জাতীয় পতাকা উত্তোলন করছে, তার মানে বাংলার ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। তাহলে এই উত্তোলন দিবস যেটা, এটা হলো আমাদের কত? উত্তোলন দিবস হইলো 23 মার্চ। আর 2 মার্চ হইলো আমাদের পতাকা দিবস। 2 মার্চ হইলো আমাদের পতাকা দিবস। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখানে এরকম করে লিখে নেন যে পতাকা উত্তোলন দিবস হইলো 23 মার্চ, পতাকা দিবস আমাদের 2 মার্চ। তারপরে পদ্মা নদীর প্রবেশ পথ, এটা কোনটা? আমাদের ঝামেলা লেগে যায়, চাপাই নবাবগঞ্জ হবে নাকি কুষ্টিয়া হবে? এটা হইলো চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ। আর রাজশাহীর যে সীমান্ত আর কি, রাজশাহী বিভাগের যে সীমান্ত, এটা দিয়ে প্রবেশ করছে চাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে। যদি চাপাই নবাবগঞ্জ অপশনে না থাকে তখন আপনি কি দাগাবেন? কুষ্টিয়া দাগাবেন। এটা হবে কি? চাপাই নবাবগঞ্জ। তারপরে গণ অভ্যুত্থান দিবস কত তারিখ? গণ অভ্যুত্থান দিবস 20 জানুয়ারি এবং 24 জানুয়ারি, দুইটাই গণ অভ্যুত্থানের সাথে সম্পর্ক যুক্ত। গণ অভ্যুত্থানের প্রথম যে শহীদ, তার নাম হলো আসাদ। আসাদ। এই আসাদ মারা যায় 20 জানুয়ারিতে। এই জন্য 20 জানুয়ারি ঘোষণা করা হয় কি? আসাদ দিবস। এই আসাদের স্মরণে কিন্তু একটা কবিতাও রচনা করা হয়েছিল, যেটা শামসুর রহমান রচনা করেছিল। শামসুর রহমান। শামসুর রহমান যেটা রচনা করেছিল, কবিতাটার নাম কি ছিল? আসাদের শার্ট। আসাদের শার্ট, এটা একটু লিখে নেন আপনারা। আসাদের শার্ট। আসাদের শার্ট কবিতাটার রচয়িতাকে শামসুর রহমান, নট রহমান, কিন্তু এখানে হইলো রাহমান। এই আসাদের স্মরণে এটা লেখা হয়েছিল। আরেকবার মেইনলি বলেন। এটা কি জন্য লেখা হয়েছিল? আসাদকে যে হত্যা করা হয়েছে, তার রক্তাক্ত যে শার্টটা ছিল, এই শার্টটা নিয়ে মিছিল করা হয়েছিল। এই মিছিলের স্মরণে এটা লেখা হয়েছে অ্যাকচুয়ালি, যে আসাদের শার্ট। কবিতাটার রচয়িতাকে শামসুর রহমান। আরেকটা স্মরণে তার কাজ করা হয়েছে, সেটা হলো আইয়ুব গেট যেটা ছিল, আইয়ুব গেট। এই আইয়ুব গেটের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছিল? আসাদ গেট। আসাদ গেট রাখা হয়েছিল। আইয়ুব গেটের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল কি? আসাদ গেট। তাহলে গণ অভ্যুত্থান দিবস তাহলে তো 20 জানুয়ারি হওয়ার কথা ছিল, যেহেতু প্রথম মারা গেছে আর কি। বাট গণ অভ্যুত্থান দিবস কবে আমাদের? গণ অভ্যুত্থান দিবস হইল 24 জানুয়ারি। এই 24 জানুয়ারি মারা যায় মতিউর রহমান মল্লিক। মতিউর রহমান মল্লিক। মতিউর রহমান মল্লিক মারা যায় এই যে আমাদের 24 জানুয়ারি। ইনি ছিল 9ম শ্রেণীর ছাত্র। ইনার বুক পকেটে একটা চিঠি পাওয়া গিয়েছিল, এই ইনফরমেশনটা পাই আমরা তোফায়েল একটু আহমেদ থেকে। wait, তিনি আসতে বলছিল, বলেন। একটা Wait, ধীরে wait. পড়া। স্লো বলেন, আমরা লিখতে পারতেছি না, একটু স্লো বলেন। লিখতে পারতেছেন না? আমি তো লিখতেছি। ভাইয়া আপনার কথা মনে হচ্ছে আমি 2x স্পিডে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে বলতেছি, সমস্যা নাই, আপনারা লেখেন তাহলে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যেখানে ছিলাম, মতিউর রহমান মল্লিক যেটা, আরেকবার বললেন। মতিউর রহমান মল্লিক, ইনি মারা যায় কবে? ইনি মারা যায় হইল 24 জানুয়ারিতে। ইনার বুক পকেটে একটা চিঠি পাওয়া যায়। সে চিঠিতে লেখা ছিল যে, মা আমি যুদ্ধে যাচ্ছি, যদি না ফিরে আসি তাহলে মনে করো তোমার মতিউর দেশের জন্য, বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়ে গেল। মানে কত বড় একটা কথা বলছিল তিনি অ্যাকচুয়ালি এখানে। তো এই জন্য ইনার স্মৃতিতে, আর ইনি মেইনলি 9ম শ্রেণীর ছাত্র ছিল, ইনার স্মৃতিতে এই 24 জানুয়ারিকে ঘোষণা করা হয়েছে কি? 24 জানুয়ারিকে ঘোষণা করা হয়েছে গণ অভ্যুত্থান দিবস। আরেকটা কথা বলি, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এই যে নোট করার জন্য, এই যে নোট, মানে অনেক সুন্দর করে লিখতে হবে এমন না ভাই, নোট করার পেছনে টাইম ওয়েস্ট করা যাবে না তো। মানে আপনার সামনে পরীক্ষা, এখন সুন্দর সুন্দর করে নোট করতেছেন এমন না, জাস্ট আপনি বুঝলেই হইলো। মেইনলি যারা টপার আর কি, তাদের নোট যদি আপনি দেখেন আপনি নিজে বুঝতে পারবেন না। এমনিতেই যেগুলো সাজানো হয়েছে বোঝানোর জন্য সেগুলো আলাদা ব্যাপার, তারা এমন ভাবে নোট করে যে সেটা জাস্ট ও পড়লেই বুঝতে পারবে। ও সুন্দর করে লিখতে যে মানে কখনোই ওখানে টাইম ওয়েস্ট করবে না। আপনাদের গ্রুপে আমি নোট গুলো দেখি এত সুন্দর সুন্দর করে লিখে আপনারা পোস্ট করছেন, মানে এত সময় আপনারা পাচ্ছেন কই পড়ার জন্য আর কি, নোট করার জন্য। আচ্ছা,
ভাইয়া আমি এটা এগুলো কি আবার একটু নোট ক্লিয়ার করে করতে দিচ্ছি আপনাদেরকে, যারা লিখতে পারেন নাই লিখে নেন। গ্রেট হল যেটা, এই গ্রেট হলের অবস্থান হলো কোথায়? চীনে। আর হোয়াইট হল যেটা, এটার অবস্থান হলো ব্রিটেনে। আর যুক্তরাষ্ট্রের অবস্থান হলো ইন্ডিপেন্ডেন্স হল। ইন্ডিপেন্ডেন্স হল এটার অবস্থান কোথায়? যুক্তরাষ্ট্রে। তারপরে ট্রাফালগার স্কয়ার আর ট্রাফালগার অন্তরীপ নিয়ে আমাদের অনেক ঝামেলা। ট্রাফালগার স্কয়ার যেটা, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হলো ইংল্যান্ডে। ট্রাফালগার যে অন্তরীপ, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হলো স্পেনে। স্পেনে এটার অবস্থান। ক্লাস শেষে আমি আবারও সবগুলো স্লাইড এক নজরে দেখাই দিব। তারপর পতাকা উত্তোলন দিবস। পতাকা উত্তোলন দিবস আমাদের 23 মার্চ। এই 23 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। তার দেখা দেখি কিন্তু সবাই জাতীয় পতাকা উত্তোলন করেছিল। আর জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চে। আর এই 2 মার্চ ঘোষণা করা হয়েছে কি? পতাকা দিবস। জাস্ট কি এটা? পতাকা দিবস। আর পদ্মা নদীর প্রবেশ পথ, এটা চাঁপাইনবাবগঞ্জ হবে। চাঁপাইনবাবগঞ্জ যদি অপশনে না থাকে তখন আপনি কোনটাকে দাগাবেন? তখন আপনি দাগাবেন হইলো কুষ্টিয়াকে। তারপরে যদি আমি নেক্সট কোশ্চেন দেখি, গণ অভ্যুত্থান দিবস। গণ অভ্যুত্থান দিবস হইলো 24 জানুয়ারি। আসাদ দিবস হইলো 20 জানুয়ারি। আসাদ, আমানুল্লাহ আসাদ, আসাদ মারা যায় কবে? 20 জানুয়ারি। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ছিল এই আসাদ। আপনারা যারা একটু হালকা পড়াশোনা করেছেন আর কি জিকের উপর, তাদের কাছে এগুলো নিয়ে আলোচনা করে অনেক মজা পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এগুলো তো আমি পড়ছিলাম একবার করে, বাট যারা আজকে নতুন করতেছেন তারা হতাশ হয়েন না, আস্তে আস্তে পড়তে পড়তে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নোট করা কি কমপ্লিট নাকি আরেকবার বলবো? ভাইয়া এগুলো কি নোট করা ম্যান্ডেটরি? এটা আপনার ইচ্ছা। আমি নোটে বিশ্বাসী না, আমি বিশ্বাসী হলো মাথায় থাকতে হবে। নোটে থাকলে চলবে না। খাতায় অনেক কিছু আছে বাট মাথায় কিছু নাই, তাহলে হবে না। মেইন বিষয় আপনার মাথায় থাকতে হবে। আপনি চোখ বন্ধ করে যাতে বলতে পারেন যে গ্রেট হল কোথায়, হোয়াইট হল কোথায়, ইন্ডিপেন্ডেন্স হল কোথায়, ট্রাফালগার স্কয়ার, অন্তরীপ এগুলো কোথায়, আমার জাস্ট কথা মাথায় থাকতে হবে। আচ্ছা, কমপ্লিট হয়েছে। স্যার স্যার শামসুর রহমান রচিত কবিতাটার নাম আর একবার একটু বলবেন? আসাদের শার্ট। আসাদের শার্ট, আপনি আসাদের শার্ট লিখে গুগলে সার্চ দেবেন, আপনি দেখতে পারবেন। শার্ট ধরে মিছিল করতেছিল সেই সময়। আমরা যেমন 24-এর যে আমরা যুদ্ধ করলাম এক প্রকার আর কি, এখানে কিন্তু আমরা আবু সাইদের লাশ নিয়ে মিছিল করছিলাম, ঠিক ওই রকম আসাদের রক্তমাখা শার্ট নিয়ে মিছিল করা হয়েছিল। মেইনলি এটার স্মরণে শামসুর রহমান এই কবিতাটা রচনা করেন, আসাদের শার্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে কমপ্লিট এইটা। আমরা আমাদের মেইন ক্লাসে যাব। আমি আবারও বলতেছি, নোট করেন আর যেটাই করেন মাথায় কিন্তু থাকতে হবে। আর লিখে লিখে পড়লে মাথায় আসলে অনেক কিছু থাকে। তো দেখেন, আজকে মেইনলি আমাদের যে ক্লাসটা, যারা আমাদের সলভিং ক্লাস ছিল আবির মাহমুদ পেজে যেটা, এটা যারা করেছিলেন তাদের কিন্তু 50% কমপ্লিট প্রায়। তো আমি অ্যাকচুয়ালি প্রথম থেকেই শুরু করবো, যেহেতু আমাদের ক্লাসে রয়েছে এবং বেসিক সহকারে সবকিছু পড়াবো আজকে। লোকেশন অফ বাংলাদেশ মানে বাংলাদেশের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায়? বাংলাদেশের অবস্থান, আমরা সর্বপ্রথম যদি গ্রহের দিকে যাই যে কোন গ্রহে বাংলাদেশ অবস্থান করতেছে, বাংলাদেশ সূর্যের 3য় নং যে গ্রহ রয়েছে সেখানে অবস্থান করতেছে। তাহলে সৌরজগতের কত গ্রহ? এটা 3য় নং গ্রহ, যে গ্রহটার নাম কি? পৃথিবী। এই পৃথিবীতেই অবস্থান করতেছে কে? বাংলাদেশ। আমরা কিন্তু প্রশ্ন সিলেক্ট করছি এখানে যে লোকেশন অফ বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি কত ধরনের প্রশ্ন হইতে পারে। এই প্রশ্নগুলো যদি সলভ করি তাহলে তো আমাদের লোকেশন অফ বাংলাদেশ একবারে পড়া শেষ। আমরা এই স্টাইলে পড়বো সবগুলো ক্লাস। তারপরে দেখি আমরা বাংলাদেশের অবস্থান কোন মহাদেশে। আমাদের পৃথিবীকে আমরা 7টা মহাদেশে ভাগ করছি। এই 7টা মহাদেশের আমাদের কোন মহাদেশে পড়ছে? এটা আমাদের এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে, এশিয়া মহাদেশে পড়ছে এটা। আচ্ছা, আপনারা কি সবগুলো নোট করতেছে? জাস্ট এমনিতেই লেখেন যে 3য় গ্রহ আর হইলো এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশকে যদি আমরা আরো বিশ্লেষণ করি তাহলে পাবো আমরা কি এখানে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অবস্থান। যদি আমরা বাংলাদেশের অবস্থানটা কোন অঞ্চলে দেখি, আমরা বিভিন্ন যে অঞ্চলে ভাগ করছি, এই 2টা অঞ্চলের মধ্যে পড়তেছে। একটা হইলো কি ওরিয়েন্টাল ও ক্রান্তীয় অঞ্চল। ওরিয়েন্টাল, ওরিয়েন্টাল, আর একটা হইলো ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চল, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওরিয়েন্টাল দ্বারা কি বোঝানো হয়? ওরিয়েন্টাল দ্বারা বোঝানো হয় হলো পূর্বগামী। পূর্বগামী। আর আমরা জানি আমাদের বাংলাদেশটা কিন্তু উত্তর পূর্বে গোলার্ধে অবস্থান করতেছে, সো এটা কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারি ওরিয়েন্টাল। আর ক্রান্তীয় অঞ্চল, এটা অ্যাকচুয়ালি আবহাওয়ার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এই নামটা, ক্রান্তীয় অঞ্চল। এখানে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ এমন আবহাওয়া থাকে এবং কিছু সময় সূর্য খারাপ ভাবে এখানে রোদ দেয় আর কি। তো আমরা জিওগ্রাফির মধ্যে এগুলো সব ক্লিয়ার করবো, জাস্ট এখন মনে রাখেন বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে? ওরিয়েন্টাল এবং ক্রান্তীয় অঞ্চলে। তারপরে যদি আমরা দেখি বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের কোন পাশে অবস্থান করতেছে, এটা যদি আমরা পৃথিবীর মানচিত্রটা দেখি, এখানে অ্যাকচুয়ালি কোন পাশে অবস্থান করতেছে? উত্তর পূর্ব গোলার্ধে। এই মানচিত্রটাকে আমরা 4টা ভাগে বিভক্ত করব। প্রথমত আমরা
উত্তর দক্ষিণে বিভক্ত করব। আমরা কিন্তু জানি মানচিত্রে যে উপরের অংশ এটা কি আমাদের উত্তর, এই যে রস্যউ দিয়ে কি আমাদের উপর, এবং এই রস্যউ দিয়ে কি আমাদের উত্তর। উত্তর তাহলে উপরের অংশ যেটা সেটার নাম কি উত্তর। উপরে যদি উত্তর হয় তাহলে নিচে অবশ্যই কি হবে দক্ষিণ হবে। তারপর আরেকটা আমরা সহজে মনে রাখতে পারি পূর্ব পশ্চিম। পূর্ব পশ্চিম, দেখেন পশ্চিমের শব্দের শেষে কি রয়েছে মো রয়েছে, আর বাম যে শব্দ এই শব্দ শেষে কি রয়েছে মো রয়েছে। এই যে বাম পাশ যেটা এটা হলো আমাদের কি পশ্চিম, বাম পাশটা আমাদের পশ্চিম, আর ডান পাশটা তাহলে কি হবে এখানে পূর্ব হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আমরা এখন এগুলোকে একটু কল্পনা রেখায় বিভক্ত করব, আমরা সবগুলো দাগাবো না, জাস্ট আমরা কি করব উত্তর দক্ষিণ থেকে মূল মধ্যরেখা অঙ্কন করব এবং পূর্ব পশ্চিম থেকে আমাদের এই যে নিরক্ষরেখা এটা অঙ্কন করব। তো আমরা অ্যাকচুয়ালি জানি কি বাংলাদেশ মানচিত্রের কোন পাশে অবস্থান করতেছে, উত্তর পূর্ব গোলার্ধে। উত্তর পূর্ব গোলার্ধে, গোলার্ধে অবস্থান করতেছে। তাহলে উত্তরের অংশ কোনটা? আচ্ছা এক সেকেন্ড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আচ্ছা রাজিউন। আচ্ছা ইন্নালিল্লাহ পড়তে হবে না, আমাদের ওপেন হয়ে যাবে, সমস্যা নেই, আমরা একটু অপেক্ষা করি। কষ্টজনক ব্যাপার, ইলেকট্রিসিটি অনেক প্রবলেম করতেছে। আবির বল। তার মানে চট্টগ্রামে যারা আছে তারা এখন ক্লাসে থাকতে পারবে না, যে চট্টগ্রামে কেউ থাকে, কারেন্ট চলে গেছে, দুঃখজনক ব্যাপার। আপনারা এখানে এগুলো পড়াইতেছেন, তো আমরা কি এরপরে কি বই দেখে পড়বো, মুখস্থ করবো কই থেকে? মুখস্থ আপনার কাছে যে কোনো একটা বেসিক বই থাকতে হবে মাস্ট। এইটা ক্লাসে যেগুলো পড়াইলাম সেগুলো আপনি কি করবেন আপনার বেসিক বই থেকে কমপ্লিট করে নেবেন, আর আমরা আপনাদেরকে দেড় মাস সামথিং হবে এরকম পরে একটা ফাইনাল সাজেশন দিয়ে দেবো আর কি, কোন টপিক থেকে আপনার কতটুকু পড়তে হবে। বাট এখন আপনার যে কোনো একটা বই থেকে এগুলো পড়তে হবে, প্লাস আপনার কি করতে হবে এটার উপর যত এমসিকিউ আছে সবগুলো সলভ করতে হবে। এমসিকিউ যতগুলো আছে সব, আমরা যে টপিকস গুলো এখন পড়াবো, ধরেন আপনি এখন জিওগ্রাফি পড়লেন, জিওগ্রাফি পড়ার পর আপনার কাছে যেটাই থাক না কেন, জোবায়ার্স, খন্দকার, সায়েন্স, ফার্স্ট ভিউ যেটাই থাক না কেন, আপনি কি করবেন ওখানে যে ভৌগোলিক পরিস্থিতিতে যাবেন, যে এখানে যতগুলো বিগত প্রশ্ন আছে সবগুলো দেখবেন। আচ্ছা ওই জন্য বলেছি, হ্যাঁ আচ্ছা ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া বলতেছিলাম যে এখন এই স্লাইড গুলা নোট না করে শুধু খন্দকার জিকে থেকে পড়ি, আর আপনার স্লাইডস গুলো যখন দিবেন পিডিএফ দিবেন তখন ওই পিডিএফ থেকে পড়লে হবে না? এই দুটো পড়লে হবে না? আপনার ইচ্ছা, আপনি জাস্ট কথা হইলো আমার স্লাইডে যেগুলো আছে সেগুলো আপনাকে পাঠতে হবে এবং মনে রাখতে হবে। আহ, আমি অ্যাকচুয়ালি যেভাবে ক্লাস করতাম আমি অন্যরকম করে ক্লাস করতাম, অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস যেগুলো, প্রথমে আমি একবার ক্লাস করে নিতাম, করে নেওয়ার পর নিজে নোট করতাম সেটার উপর, তারপর বই থেকে পড়তাম, বই থেকে ইনফরমেশন পাইলাম যেটা ভাইয়া এর মধ্যে পড়াই নাই, দরকার বা বিগত প্রশ্ন কি কি আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ সবগুলো এক জায়গায় আমি ভালোভাবে করে নিতাম এরকম করে। তা আপনি চাইলে, যেহেতু আমি এখানে লিখতেছি, আপনি চাইলে একটু লিখতে পারেন, যে মানে জাস্ট এমনিতে একটা রাফ নোট, মানে সুন্দর করে সাজাতে হবে না, এমনিতে একটা এক পৃষ্ঠানে ভাইয়া কি কি বলতেছে সেগুলো একটু সাথে সাথে আপনি রাখলেন, যে এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থান করতেছে, উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করতেছে, এইরকম আর কি। ভাইয়া পরবর্তীতে নিজের লেখা নিজেই বুঝি না। এইটা দুঃখজনক, তাহলে আপনার নিজে ভালোভাবে নোট করে পড়া উচিত। আচ্ছা আমরা অ্যাকচুয়ালি কই জানিছিলাম, এই যে মানচিত্রের কোন পাশে অবস্থান করতেছে এইটা, মানচিত্রে আমাদের উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করতেছে। আমরা মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখায় ভাগ করছি, ভাগ করার পর দেখছি আমরা উত্তরের যে অংশটা, উপরে আমাদের উত্তর, নিচে আমাদের দক্ষিণ, বামে আমাদের পশ্চিম, আর ডানে আমাদের হইলো কি পূর্ব। তো এই যে এখানে বাংলাদেশের অ্যাকচুয়ালি অবস্থান উত্তর পূর্ব গোলার্ধে। দেখেন তাহলে এটা আমরা বুঝতে পারলাম বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে কোন পাশে অবস্থান করতেছে, উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করতেছে। বাংলাদেশকে প্রাচ্যের দেশ কেন বলা হয়? আমরা দেখে আসলাম বাংলাদেশ কোথায় অবস্থান করতেছে, এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থান করতেছে, এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থান করতেছে। বাট আমরা কি বলতেছি, প্রাচ্যের দেশ বলতেছি। প্রাচ্যের দেশ অ্যাকচুয়ালি আমরা কিসের জন্য বলতেছি, মানচিত্রে অবস্থানের জন্য, কারণ বাংলাদেশ পূর্বে অবস্থান করতেছে। আর প্রাচ্যের দেশ, প্রাচ্য বলতে কি বোঝানো হয়, পূর্বের যে দেশ সেগুলোকে বোঝানো হয়। আর পশ্চিমে যারা অবস্থান করতেছে, আমেরিকা, তারপর ইউরোপের দেশ, এগুলোকে আমরা কি বলতেছি, পাশ্চাত্য বলতেছি। আমরা বলে থাকি না মাঝে মধ্যে যে আমাদের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতি চলে আসছে, এরকম যে ব্যাপারটা সেইটা। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার যে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের কোন পাশে অবস্থান করতেছে, উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করতেছে।
পূর্বে অবস্থান করার জন্য এটাকে আমরা কি বলতেছি, প্রাচ্যের দেশ বলতেছি। এবং এটার নাম কিন্তু আমরা আরেকটা দিছিলাম, সেটার নাম কি আরেকটা, ওরিয়েন্টাল অঞ্চল। ওরিয়েন্টাল যে শব্দ, এই শব্দটা দ্বারা কি বোঝানো হয়, পূর্বগামী বোঝানো হয়। আশা করি ভাইয়া। সেটা বুঝতে পারছেন। ভাইয়া এখন কোশ্চেন হইলো, বাংলাদেশ কত অক্ষাংশ ও দ্রাঘিমা রেখাংশে অবস্থান করছে? আমরা প্রথমে যেগুলো আলোচনা করলাম নরমালি একটা আলোচনা করলাম, বাট এখন আমরা এক্সাক্ট লোকেশনটা আমরা দেখবো যে এক্সাক্ট লোকেশন অ্যাকচুয়ালি কোথায়। অক্ষাংশ আর দ্রাঘিমাংশ দিয়ে এটা আমরা সহজেই বের করতে পারি। আমরা যদি লিখি নিচে এখানে অক্ষাংশ, অক্ষাংশ 20 ডিগ্রি 34 মিনিট থেকে আমাদের কত, 34 মিনিট থেকে আমাদের 26 ডিগ্রি 38 মিনিট পর্যন্ত। তারপরে দ্রাঘিমা যেটা, দ্রাঘিমা 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট। আমরা শর্টকাটে সহজে মনে রাখতে পারি, এটা অ্যাকচুয়ালি বলছিলাম একবার। তো আপনি কি একজন আমাকে বলেন, এই যে অক্ষাংশ যেটা, এটা কোন অক্ষাংশ, আর দ্রাঘিমাংশ যেটা মানে দ্রাঘিমা রেখা যেটা, এটা কোনটা, পূর্ব নাকি পশ্চিম, এটা উত্তর নাকি দক্ষিণ? কে একজন বলেন তো। উত্তর অক্ষাংশ আর পূর্ব দ্রাঘিমা। জি, কারণ আমরা প্রথমেই তো বলে আসছি বাংলাদেশের অবস্থান কোথায়, উত্তর পূর্ব গোলার্ধে, উত্তর পূর্ব গোলার্ধে, উত্তর পূর্ব গোলার্ধে বাংলাদেশের অবস্থান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এটা আমরা কি পাইলাম, উত্তর অক্ষাংশ আর পূর্ব দ্রাঘিমাংশ। এটা আমরা কিভাবে মনে রাখছিলাম, মনে রাখা এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করতেছে, আমি আমার নিজের মতো করে মনে রাখি আর কি। তো দেখেন এই যে 20 ডিগ্রি 34 মিনিট যেটা, এখানকার যে 2 রয়েছে, এখানকার যে 3 রয়েছে, এটা সেম থাকবে, 2 3 সেম রয়েছে। মুখস্থ কিন্তু আমার এমনিতে মুখস্থ আছে, বাট পরীক্ষার হলে যাতে যে ঝামেলা না হয়, কনফিউশনে যাতে না পড়ি, এই জন্য অ্যাকচুয়ালি এই ব্যাপারটা। তারপরে কি হবে, এই যে 3 4 রয়েছে, এটা ডাবল হবে, 3 এর ডাবল এখানে 6 হবে, আর 4 এর ডাবল এখানে কত হবে, 8 হবে। তো 26 আর 38। আর এটার সাথে কি, এটার সাথে হলো 28 এর সাথে 4 যোগ করলে কত হয়, 92 হয়। আর 0 1 এর সাথে 4 যোগ করলে কত হয়, 41 হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওই যে আমাদের সীমান্তর মতো, যে 30 আর 3 যোগ করে আমাদের কত হয়, 32 হয়, এইরকম আর কি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। অক্ষাংশ আমাদের কত, 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট। দ্রাঘিমাংশ আমাদের 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট। কিভাবে আমরা মনে রাখতে পারি, এটা ইজি মনে রাখা যায়, 4 যোগ করলে হয়ে যায়। আর এখানে এই 2 3 সেম থাকে, আর এখানে যে সংখ্যাটা এটা ডাবল হয়। দেখেন আপনি যখন একটা বিষয়ের উপর অনেক গবেষণা করবেন, এটা কিন্তু আপনি সহজে মনে রাখতে পারবেন। আপনি একটা বিষয়ের উপর যখন টেকনিক খাটাবেন যে না আমি এরকম এরকম এটা মনে রাখবো, আপনার টেকনিকের দরকার নেই, এমনিতে ওই বিষয়টা আপনার সহজেই মনে থাকবে। আর একটা ব্যাপার হয় কি জানেন, যে বিভিন্ন ধরনের টেকনিক ফলো করছেন, সূত্র বানাইছেন, তো পরীক্ষার হলে যে সূত্র মনে পড়বে, বাট কিসের জন্য সূত্র পড়ছিলেন সেটা আর মনে পড়বে না। ব্যাপারটা এরকম হয় আর কি পরীক্ষার হলে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ও কর্কট ক্রান্তি রেখা, এটা মিলিত হয়েছে কোথায়, এটা কেউ একজন বলি। ফরিদপুরে ভাঙ্গা। আচ্ছা ঠিক আছে, তো আমরা এটা একটু বেসিক নিয়ে আলোচনা করব, এই মিলিত স্থানের বেসিক নিয়ে আলোচনা করব আমরা। আচ্ছা এটা উপর লিখি আমরা, মোট 4টি দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা, এগুলোর মান কত, 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি, এবং 3টা অক্ষরেখা, 3টা অক্ষরেখা যেগুলোর মান কত কত আমাদের, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা আর নিরক্ষরেখা। এই যে দেখেন 4টা দ্রাঘিমা রেখা আর 3টা অক্ষরেখা, এই মোট 12টা রেখা, অর্থাৎ এই যে 4টা আর 3টা 7 যেটা, এই 7টা রেখা মোট 12টা জায়গায় মিলিত হয়েছে, মোট 12টা জায়গায় মিলিত হয়েছে। আমরা দেখলাম কি এখানে 4টা দ্রাঘিমা রেখা আর 3টা অক্ষরেখা, এই 3টা দ্রাঘিমা রেখা আর 4টা অক্ষরেখা মোট 7টা রেখা কয়টা জায়গায় মিলিত হয়েছে, 12টা জায়গায় মিলিত হয়েছে। এই 12টা জায়গায় যে মিলিত হয়েছে, এই 12টা জায়গার মধ্যে 10টা জায়গায় হইলো জলভাগ, জলভাগ 10টা জায়গায় কোথায়, 10টা জায়গায় হলো জলভাগ, আর 2টা হলো স্থলভাগ, 2টা স্থলভাগ, 2টা স্থলভাগ। 2টা স্থলভাগের মধ্যে একটা পড়ছে সাহারা, সাহারা, সাহারা মরুভূমি, আর একটা পড়ছে আমাদের এই যে ভাঙ্গা ফরিদপুর। তাহলে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা স্থান। তো দেখেন সাহারা মরুভূমি, এই সাহারা মরুভূমির অবস্থানটা কোথায়, কেউ একজন বলি তো, সাহারা মরুভূমির অবস্থান, সাহারা মরুভূমি কোথায় অবস্থান করতেছে, 63 জন আছি আমরা, কেউ একজন বলি। আফ্রিকা মহাদেশে।
হ্যাঁ, আফ্রিকা। আফ্রিকা মহাদেশে। এখন একটা যে কোশ্চেন করব, এটা পারতেই হবে, সেটা হলো আমাদের পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটা? পৃথিবীর বৃহত্তম মরুভূমি। শীতল মরুভূমি বৃহত্তম সাহারা মরুভূমি। অ্যান্টার্কটিকা। শীতল মরুভূমি বৃহত্তম অ্যান্টার্কটিকা। হ্যাঁ, অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মরুভূমি যে এটা, ওটাকে অ্যান্টার্কটিকা মরুভূমি হিসেবে বেশি পরিচিত আর কি। এটা কিন্তু বৃহত্তম মরুভূমি। আর যে সাহারা মরুভূমি, এটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম। দ্বিতীয় বৃহত্তম। তো দেখেন, একবার যখন আপনাদের এই প্রশ্নটা আসছিল আর কি, বিগত প্রশ্ন, ওখানে অ্যান্টার্কটিকা ছিল না, ওখানে যা সাহারা ছিল। তো এই প্রশ্ন যারা বিগত প্রশ্ন পড়বে তারা মনে করবে যে মনে হয় যে সাহারা মরুভূমি মনে হয় পৃথিবীর বৃহত্তম মরুভূমি। না ভাই, চারটা অপশনের মধ্যে যেটা বৃহত্তম সেটা দাগান লাগছে সেখানে, বাট বৃহত্তম কিন্তু অ্যান্টার্কটিকা মরুভূমি যেটা সেইটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই ভাঙ্গা ফরিদপুর, ভাঙ্গা ফরিদপুরে মিলিত হয়েছে কি আমাদের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ও কর্কট ক্রান্তি রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ও কর্কট ক্রান্তি রেখা মিলিত হয়েছে কোথায়? ভাঙ্গা ফরিদপুর। যেখানে কি রয়েছে আমাদের? বঙ্গবন্ধু মান মন্দির। বঙ্গবন্ধু মান মন্দির। আমি চাই এই ক্লাসের মাধ্যমে আপনার এই পড়াগুলো একেবারে কমপ্লিট হয়ে যাক। এটা আবার পড়তে বসবেন, কবে বসবেন না বসবেন ক্লাসে একবার পড়ে নেন, পরে জাস্ট আপনি রিভাইজ দেবেন। কর্কট ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখা কত মান? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। উত্তর অক্ষরেখা। তাহলে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা যেটা, সেটার নাম কি? কি একজন বলি? দক্ষিণ অক্ষরেখা। দক্ষিণ অক্ষরেখা আমরা দেখলাম 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা যেটা, সেটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের অবস্থান কোথায়? উত্তর পূর্ব গোলার্ধে। তার মানে অক্ষরেখা যেটা সেটা উত্তর হবে। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, সেটাকে আমরা বলতেছি কি? কর্কট ক্রান্তি রেখা। আর এই 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা একটা রয়েছে, সেটার নাম হলো আমাদের মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। জি, মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা, এটার নাম হলো ট্রপিক অফ ক্যান্সার, আর এটার নাম হলো ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ক্যাপ্রিকর্ন হলো মকর ক্রান্তি, আর ক্যান্সার যেটা, এটা হলো আমাদের কর্কট ক্রান্তি রেখা। মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে এই যে ফরিদপুর। আপনি যখন জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন অফ বাংলাদেশ করবেন, আপনার অবশ্যই অবশ্যই মানচিত্র থাকতে হবে। মানচিত্র থাকা এটা কিন্তু মাস্ট। মানচিত্র আপনি দেখে দেখে খুঁজে খুঁজে পড়বেন যে কোথায় ফরিদপুরের অবস্থান, কোন রেখা কোথায় দিয়ে আসছে, সবগুলো অবস্থান সুন্দর করে এখানে দেখে নেবেন। তো দেখেন, আমি যদি আরেকবার এটা শেষ করে দেই একটু, যারা নোট করতেছিলেন আর কি তাদের জন্য। দেখেন, বাংলাদেশের অবস্থান কোন গ্রহে? পৃথিবী নামক গ্রহে, যেটা সৌরজগতের তৃতীয় গ্রহ। কোন মহাদেশে? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের কোন অংশে? দক্ষিণ এশিয়াতে অবস্থান করতেছে। অবস্থান কোন অঞ্চলে? ওরিয়েন্টাল ও ক্রান্তীয় অঞ্চলে। আবহাওয়াজনিত কারণে ক্রান্তীয় অঞ্চল, আর দিকজনিত কারণে ওরিয়েন্টাল অঞ্চল। ওরিয়েন্টাল দ্বারা বোঝানো হয় কি? পূর্বগামী। আর বাংলাদেশ উত্তর পূর্বে গোলার্ধে অবস্থান করতেছে। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের কোন পাশে অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধে। আর এই পূর্বে থাকার কারণে একে প্রাচ্যের দেশ বলা হয়। প্রাচ্য দ্বারা পূর্ব বোঝানো হয়, পাশ্চাত্য দ্বারা পশ্চিম বোঝানো হয়। আর অক্ষাংশ দ্রাঘিমাংশ রেখা, সেটা আমরা বের করলাম। তারপরে ছিল আমাদের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ও কর্কট ক্রান্তি রেখা। এটা মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে ভাঙ্গা ফরিদপুর। আর এই ভাঙ্গা ফরিদপুরে কি রয়েছে? বঙ্গবন্ধু মান মন্দির। মান মন্দির দ্বারা আমার মন্দির সংক্রান্ত কোনো কিছু এমন কিছু বুঝেন না। মান মন্দির দ্বারা এমন বিষয়কে বোঝানো হয়, অ্যাকচুয়ালি এই মন্দির বা ঘরে কি থাকতে হবে? মহাকাশ গবেষণা রিলেটেড যে যন্ত্রপাতি সেটা থাকতে হবে। মানে এই শব্দটা যদি আপনি ব্যাখ্যা করেন আর কি, এরকম দাঁড়াবে এটা মান মন্দির। তো আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার। বাংলাদেশের অবস্থান নিয়ে আর কোনো প্রশ্ন থাকা উচিত না। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, অনেক গুরুত্বপূর্ণ এটা, সেটা হলো অ্যাঙ্গুলার পিকস এন্ড এক্সট্রিম অফ বাংলাদেশ। বাংলাদেশের যে কৌণিক শীর্ষ যেটা এবং প্রান্ত নিয়ে আলোচনা করব। কৌণিক শীর্ষ এবং প্রান্ত। দেখেন, কৌণিক শীর্ষ লেখাটা দেখা যাচ্ছে না। এবং প্রান্ত। আচ্ছা, আমরা একটু মিউট রাখি সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন দেখবো অ্যাঙ্গুলার পিকস এন্ড এক্সট্রিম। এটার জন্য আপনার কি করতে হবে? অবশ্যই বাংলাদেশের মানচিত্র লাগবে। আর আমি স্লাইডটা দিয়ে রাখছি এখানে, যাতে আপনি মানচিত্র দেখলেই বুঝতে পারেন। আর আপনার কাছে কিন্তু অবশ্যই অবশ্যই মানচিত্র থাকতে হবে। মানচিত্র ছাড়া আপনি জিকে কখনোই মনে রাখতে পারবেন না। বিশেষ করে জিওগ্রাফিক্যাল ম্যাটার যেগুলো রয়েছে, এগুলো অবশ্যই মনে রাখার জন্য আপনার মানচিত্র লাগবে। তো দেখেন, এখানে বলা হয়েছে উত্তরের প্রান্ত। এই প্রশ্নটা এরকম করে আসতে পারে যে নর্দার্ন বা সর্ব উত্তরের, সর্ব উত্তরের এরকম আসতে পারে। তো আমাদের দেখতে হবে যে সর্ব উত্তরের স্থান বলছে, উপজেলা বলছে, নাকি জেলা বলছে। তো আমরা সর্ব উত্তরে চলে যাব। তো এটার জন্য আমাদের কি লাগবে? বাংলাদেশের যে মানচিত্রটা রয়েছে সেই মানচিত্রটা নিয়ে এসে, আমরা জানি উপরের দিকে কি হয় আমাদের? উপরের দিকে আমাদের হয় উত্তর, উপরের দিকে হয় উত্তর। তাহলে আমাদের বাংলাদেশের যে মানচিত্র রয়েছে, মানচিত্রে আমরা সোজা একেবারে উপরের দিকে চলে যাব। উপরের দিকে যে আমরা একটু স্কেল ধরবো, স্কেল ধরে দেখবো যে সর্ব উত্তরে অ্যাকচুয়ালি কি রয়েছে। সর্ব উত্তরে অ্যাকচুয়ালি কি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি।
সর্ব উত্তরে রয়েছে আমাদের পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলা রয়েছে আমাদের সর্ব উত্তরে। তাহলে সর্ব উত্তরের প্রান্তীয় জেলা আমাদের কি? পঞ্চগড়। পঞ্চগড়। তারপরে যদি আমরা পঞ্চগড়ের উপজেলাটা দেখি যে কোন উপজেলাটা আরো বেশি পড়ছে এটার মধ্যে, সেটা হলো আমাদের তেতুলিয়া। উপজেলাটা হইলো আমাদের তেতুলিয়া, সর্ব উত্তরের উপজেলা। যদি আমরা যাই স্থানের ক্ষেত্রে, সেটা হলো আমাদের কি? বাংলা বান্দা। বাংলা বান্দা, বাংলা বান্দা এটা কিন্তু ইউনিয়নও। যদি আপনি কখন বলা হয় যে সর্ব উত্তরে ইউনিয়ন কোনটা, এটাও কিন্তু বাংলা বান্দা, এটা কিন্তু ইউনিয়ন। ইউনিয়ন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা দেখলাম আমরা কি করব, একটা মানচিত্রের একেবারে স্কেল নিয়ে উপরে চলে যাব। উপরে যে দেখবো আমাদের সর্ব উত্তরের স্থান কোনটা, সর্ব উত্তরের স্থান আমরা দেখতে পাচ্ছি বাংলা বান্দা। বাংলা বান্দা কোন উপজেলার মধ্যে পড়তেছে? বাংলা বান্দা পড়তেছে তেতুলিয়া উপজেলার মধ্যে। তেতুলিয়া উপজেলা কোন জেলার মধ্যে পড়তেছে? পঞ্চগড়ের মধ্যে পড়তেছে। তাহলে আমরা বের করে ফেলছি এটা, এই যে আমাদের বাংলা বান্দা, তেতুলিয়া, পঞ্চগড়। তো এটা আপনি নোট করে লিখতে পারেন। এটা সর্ব উত্তরের বলতে পারে, উত্তরের প্রান্ত বলতে পারে, যে কোনো একটা থাকতে পারে, এটা নিয়ে কোনো প্যানিক খাওয়ার দরকার নাই। আচ্ছা, এখন আমরা যাবো দক্ষিণে। দক্ষিণ অঞ্চলটা কোথায়? উত্তরের যে বিপরীত সেটাই হলো আমাদের কি? দক্ষিণের অঞ্চল। দক্ষিণে যদি আমরা সোজাসুজি স্কেলটা আনি এইদিকে, তো এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো হলো সেন্ট মার্টিন বা সিরাদ্বীপ। আমরা কিন্তু গতদিন পড়েছিলাম একটা বিষয়, সেটা হলো এই যে সেন্ট মার্টিন যেটা রয়েছে, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন যে প্রবাল প্রাচীর দ্বীপ আর কি, সেন্ট মার্টিনের দক্ষিণের যে অংশ, দক্ষিণের যে অংশ, সেন্ট মার্টিনের দক্ষিণের যে অংশ, সেটার নাম হলো কি? সিরাদ্বীপ। সিরাদ্বীপ এটা। তো দেখেন আমরা একটু দেখবো, এটা সেন্ট মার্টিন বা সিরাদ্বীপ, এটা হবে আমাদের স্থান। দক্ষিণের তাহলে স্থানের নাম কি? আচ্ছা, অন্য কালার নেই, আমি একটু সেরাদ্বীপ। সেরাদ্বীপ হইল কি? সর্বদক্ষিণের স্থান, সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তখনও যদি আপনি অপশনে দেখেন যে সর্বদক্ষিণের স্থানের কথা বলছে, এখানে সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপ দুইটাই রয়েছে, তাহলে আপনি কোনটাকে দাগাবেন আর কি? সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপ রয়েছে, তাহলে আপনি কোনটাকে দাগাবেন? ছেড়াদ্বীপ দাগাবো ভাইয়া। আমরা কোনটাকে দাগাবো তাহলে? সেরাদ্বীপকে দাগাবো। সেরাদ্বীপকে দাগাবো। হ্যাঁ, বাংলা বান্দার আরো একটা স্থান রয়েছে, সেটার নাম হলো জায়গিরজিত। জায়গিরজোত যেটাকে বলা হয়, জায়গিরজোত। এটা হলো আরো যদি আমরা বাংলা বান্দা থেকে আরো উপরের দিকে যাই, তাহলে এই স্থানটা আমরা পেয়ে যাব। বাংলা বান্দা এটাই কোশ্চেনে আসছিল। আচ্ছা, আমরা দেখলাম যে সর্বদক্ষিণের স্থান হইলো সেরাদ্বীপ ও সেন্ট মার্টিন। এই যে সেন্ট মার্টিন যেটা, এটাও কিন্তু কি? ইউনিয়ন পরিষদ। সেন্ট মার্টিনও হইলো এখানে ইউনিয়ন পরিষদ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা যাব পূর্বে। তো পূর্ব আমাদের কোনটা? পূর্ব হলো ডান দিকে। তো ডান দিকে এখানে যদি আমরা টানি এখানে, তাহলে আমরা কি পাচ্ছি? আখাইনটং। এই আখাইনটং হইলো সর্বপূর্বের স্থান। এই আখাইনটং কার মধ্যে পড়ছে? থানচির মধ্যে পড়ছে, থানচি উপজেলায়। থানচি উপজেলা পড়ছে কোন জেলার মধ্যে? বান্দরবন। তাহলে আমাদের সর্বপূর্বের যে জেলা যেটা, সেটার নাম কি? বান্দরবন। বান্দরবন আমাদের পূর্বের জেলা। উপজেলার নাম কি? উপজেলার নাম হইলো এই যে থানচি। থানচি। আর আমাদের সর্বপূর্বের স্থান হইলো কি? আখাইনটং। আখাইনটং। আশা করি লেখাটা বুঝতে পারতেছেন না, আমি যেগুলো কথা বলতেছি সেগুলো একটু মনে রাখেন। আখাইনটং। এই আখাইনটং কিন্তু ইউনিয়ন পরিষদ না। আখাইনটং ইউনিয়ন পরিষদ না। তাহলে আমরা সর্বোত্তরের প্রান্ত বা স্থান দেখলাম বাংলা বান্দা ইউনিয়ন পরিষদ, দক্ষিণে দেখলাম সেন্ট মার্টিন, এটা ইউনিয়ন পরিষদ। বা পূর্বে যে আখাইনটং দেখতেছি, এটা আমরা ইউনিয়ন পরিষদের মধ্যে দেখতে পারতেছি না। পশ্চিমে যেটা রয়েছে, পশ্চিম হলো মানচিত্রের বামে। বাম শব্দ শেষে মো রয়েছে, পশ্চিম শব্দ শেষে মো রয়েছে। এখানে আমরা স্থান পাচ্ছি কি? মোনাকোষা। মোনাকোষা রয়েছে কোন উপজেলার মধ্যে? শিবগঞ্জ। শিবগঞ্জ রয়েছে কোন জেলার মধ্যে? চাপাই নবাবগঞ্জ। আর এই দিক দিয়ে কিন্তু এই যে আমাদের পদ্মা নদী যেটা, সেটা চলে গেছে। আমরা কি পাইলাম? সর্বপশ্চিমের বা পশ্চিমের প্রান্ত আমরা কোনটা পাইলাম এখানে? মোনাকোষা। মোনাকোষা। এই মোনাকোষাও কিন্তু কি? ইউনিয়ন পরিষদ। আমরা উপজেলা হিসেবে কাকে পাইলাম? শিবগঞ্জ। শিবগঞ্জ। আর জেলা হিসেবে পাইলাম আমরা চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ। দেখেন এখানে যে এটা রয়েছে, এটা ছিল আপনারা সবাই পারেন, সবাই বারবার পড়ে আসছেন, আপনার মনে আছে যে কিরকম করে টেকনাফ হইতে তেতুলিয়া। টেকনাফ হইতে তেতুলিয়া কিন্তু আমরা কথায় কথা ইউজ করে থাকি যে টেকনাফ হইতে তেতুলিয়া। আমি সব জায়গায় করছি। এটা তো অ্যাকচুয়ালি কিন্তু পুরো বাংলাদেশের যে মানচিত্র, সেটাকে বোঝানো হয়। এই যে তেতুলিয়া, এই যে হইলো আমাদের কোথায়? টেকনাফ। টেকনাফ হইতে তেতুলিয়া আমরা বারবারই কিন্তু বলে থাকি এই কথাটা। দেখেন এটা আপনাদের ক্লিয়ার, আশা করি আপনারা এটা বারবার পড়ছেন, নিজেরাও জানেন এটা। আমাদের মেইন প্রবলেম হলো এইটা। এই চারটা বিষয় আমরা বের করবো এখন। সেটা হলো উত্তর পশ্চিম কোণ। এগুলো কিন্তু নর্মাল কোশ্চেন। নর্মাল কোশ্চেন আপনি বের করতে পারতেছেন, উত্তরে কোনটা রয়েছে, দক্ষিণে কোনটা রয়েছে, পূর্বে কোনটা রয়েছে, পশ্চিমে কোনটা রয়েছে। বাট একটু ঝামেলাময় যে কোশ্চেন, সেটা হলো
উত্তর পশ্চিম কোণ, উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পশ্চিম কোণ, দক্ষিণ পূর্ব কোণ। এই উত্তর পশ্চিম বলতে কি বোঝানো হয়, উত্তর ভাইয়া। পূর্ব বলতে কি বোঝানো হয়, এই বিষয়টা আমরা একটু দেখবো। ভাইয়া উত্তর পশ্চিম, জি জি বলেন। ভাই একজন আনমিউট করে রাখছে, ওনার ওখান থেকে নয়েজ আসতেছে। দি না কি নাম দেওয়া, একটু দেখেন। আচ্ছা এক সেকেন্ড। কি যন্ত্রণা জীবনে। আচ্ছা আমরা একটু সময় মিউট রাখি, আমি তো সবাইকে ইয়ে করে দিলে ঝামেলা হয়ে যাবে ওটা। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা এই যে দা টপার যেটা, এটা একটু ইয়ে করেন তো আপনি, ঝামেলা হচ্ছে আপনার জন্য। আচ্ছা আপনাকে আমি, আচ্ছা এখন আর ঝামেলা হবে না। আচ্ছা তো আমরা দেখি উত্তর পশ্চিম কোণ। অনলাইন ক্লাস এইরকমই, আপনারা তো ভালোভাবে করতেছেন, বাট আমাদের ইউনিভার্সিটি যে অনলাইন ক্লাস গুলো হয়, ও ভাই এগুলোতে যে এত মজা করে পোলাপান, মানে বাজে একটা অবস্থা। আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে, দুঃখজনক। উত্তর পশ্চিম কোণ, উত্তর পশ্চিম কোণ আমরা একটু যাবো এখানে। উত্তর, উত্তর কোনটা? উত্তর হলো এই যে উপরের দিকে, এটা হলো আমাদের কি উত্তর। উত্তর ঠিক আছে, আমরা একটু ভাগ করে নিই। আচ্ছা এটা দিয়ে ভাগ করি। তো আমরা কি বলছিলাম, মানচিত্রের উপরের দিকে কি হইলো আমাদের উত্তর, তো আমরা ধরলাম এটা হইলো উত্তর, এটা হইলো আমাদের কি দক্ষিণ, নিচের যে অংশ দক্ষিণ, আর এটা হইলো আমাদের কি পশ্চিম, আর এটা হইলো আমাদের কি পূর্ব। তো আমরা বলছি কি উত্তর পশ্চিম কোণ, তার মানে উত্তর উপরের অংশ, পশ্চিম কোণ মানে এই পাশে। তো উত্তর পশ্চিম কোণ এটা হইলো এই যে বাংলা বান্দা তেতুলিয়া, মানে তেতুলিয়া পঞ্চগড়। এটা আপনি অ্যাকচুয়ালি কিভাবে বের করবেন জানেন? মাঝখানে আপনি বৃত্ত নেবেন, বৃত্ত নিয়ে পুরো অংশ এরকম করে দাগাবেন, পুরো অংশ দাগাবেন, যে কোথায় কোথায় আপনি কোণ পাচ্ছেন, কোথায় কোথায় আপনি কি হচ্ছেন কোণ পাচ্ছেন, কোণ পাইতে হবে, এই কোণগুলোই হবে। তো আমি একটু দেখাই আপনাদেরকে। তো বৃত্ত আপনি দাগাতে গেলে ওগুলো টাইম ওয়েস্ট, কোথায় কোনটা যাচ্ছে আপনি বুঝতে পারবেন না, আমি জাস্ট মানচিত্র দিয়ে বুঝাই দেই। উত্তর পশ্চিম কোণ, উপরের অংশ উত্তর, এই পাশের অংশ আমাদের পশ্চিম। উত্তর পশ্চিম কোণ তাহলে কোনটা? উত্তর পশ্চিম কোণ এই যে এটা আমাদের, এটা লিখে নেই আমরা একটু, তেতুলিয়া পঞ্চগড়। আচ্ছা আমি, আচ্ছা পুরোটাই লিখে দিলাম, তেতুলিয়া পঞ্চগড়। উত্তর পশ্চিম কোণ আমরা পাইলাম কোথা? তেতুলিয়া পঞ্চগড়। তারপর আমরা দেখবো উত্তর পূর্ব কোণ। এই যে উত্তর পূর্ব কোণ, এটা আমাদের উত্তর পূর্ব, আমাদের এই পাশে। উত্তর পূর্ব কোণ কোনটা? এই যে এইটা, এই যে জকিগঞ্জ সিলেট। উত্তর পূর্ব কোণ জকিগঞ্জ সিলেট, সিলেট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দক্ষিণ পশ্চিম কোণ, দক্ষিণ মানে নিচের অংশ, এইদিকে পশ্চিম। দক্ষিণ পশ্চিম কোণ হইলো এই যে এইটা, কোণ যেটা আর কি, এই যে কোণ, এই যে কোণ, এই যে কোণ, এই যে কোণ, এই কোণগুলা। শ্যামনগর সাতক্ষীরা, শ্যামনগর, শ্যামনগর সাতক্ষীরা, শ্যামনগর সাতক্ষীরা। দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ আমাদের নিচের অংশ, পূর্ব আমাদের এই পাশে, এই যে টেকনাফ কক্সবাজার, টেকনাফ কক্সবাজার, কক্সবাজার। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এটা যদি আমি আরেকবার বলি, দেখেন আপনি কি করবেন, মানচিত্রে ভাগ করবেন, চারটা অংশ ভাগ করবেন। উপরের অংশ কি আমাদের উত্তর, আর নিচের অংশ দক্ষিণ, ডানের অংশ পূর্ব, বামের অংশ আমাদের পশ্চিমে। চারটা ভাগে বিভক্ত করার পর আপনাকে কি বলছেন? উত্তর পশ্চিম কোণ বলছে। পরীক্ষা হলে তো আর মানচিত্র থাকবে না, এই জন্য মানচিত্রের উপর ভালো একটা অধিকার নিয়ে আসতে হবে। আপনার চোখ বন্ধ করতে হবে, বন্ধ করার পর মনে করতে হবে আচ্ছা উত্তর উপরের দিকে পড়তেছে, আর কোনটা কোন পড়তেছে আমাদের পঞ্চগড়ের দিকে পড়তেছে, তাহলে এটা কি? এটা হইলো আমাদের তেতুলিয়া পঞ্চগড়। আবার মনে করতে হবে এরকম করে উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণ কোনটা? জকিগঞ্জ সিলেট। এই যে এই পাশে আমাদের সিলেট রয়েছে, আপনার ভালোভাবে মনে রাখতে হবে, এখানে সিলেট আছে, এখানে ময়মনসিংহ আছে, এই পাশে আমাদের ঢাকা রয়েছে, এই পাশে আমাদের চট্টগ্রাম রয়েছে, মাঝখানে ঢাকা, এখানে বরিশাল। এই সবগুলো একটু আপনার ভালোভাবে কিন্তু আয়ত্ত নিয়ে আসতে হবে। মানচিত্র কি করবেন জানেন? আপনি সকালে উঠে 7 দিন একটু রেগুলার একটু দেখবেন মানচিত্রে যে কোনটা কোথায় অবস্থান করতেছেন। চোখ বন্ধ করলে অন্ধকার, আসলেই চোখ বন্ধ করলে অন্ধকার হওয়া যাবে না, চোখ বন্ধ করলে, আচ্ছা থাক আমি এবার অন্যদিকে চলে যাবো। তো দেখেন এই বিষয়টা আপনি আশা করি বুঝতে পারছেন। উত্তর পশ্চিম কোণ, উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পশ্চিম কোণ, আবার দক্ষিণ পূর্ব কোণ। কোণের আমাদের শেষ। আজকে কিন্তু 12ই রবিউল আউয়াল, মানে ঈদে মিলাদুন নবী যেটা পালন করতেছে আর কি। আজকের দিনে কিন্তু জাতীয় পতাকা তুলতে হয় আর কি, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আচ্ছা বর্ডার অফ বাংলাদেশ, বাংলাদেশের যে বর্ডার রয়েছে এটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আমাদের নেইবারিং কান্ট্রি বা বর্ডার কান্ট্রি অ্যাকচুয়ালি কয়টা, তো আমরা দেখি চলেন। বাংলাদেশের সীমানা রয়েছে কয়টা দেশের সাথে? বাংলাদেশের সীমানা রয়েছে মোট 2টা দেশের সাথে। একটা হলো কি আমাদের মিয়ানমার, মিয়ানমার, আর একটা হলো আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশ কোনটা?
এই যে আমাদের রেন্ডিয়া, আমাদের ভারত, এই যে মিয়ানমার আর ভারতের সাথে কি রয়েছে, আমাদের সীমানা সংযোগ বা সীমান্ত সংযোগ রয়েছে বা বর্ডার রয়েছে বা বাউন্ডারি রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে সীমান্ত দৈর্ঘ্য। দৈর্ঘ্য নিয়ে আমি কয়েকটা কথা বলি। দেখেন, এই যে সীমান্ত দৈর্ঘ্য নিয়ে দুইটা ইনফরমেশন আপনারা পাবেন। একটা হইলো কি, একটা হইলো বিজিবি, বিজিবি একটা ইনফরমেশন পাবেন। আর একটা হইলো কি, আর একটা পাবেন হইলো মাধ্যমিক ভূগোল বই, মাধ্যমিক ভূগোল বইয়ের একটা আপনারা এর সোর্স পাবেন এখানে। তো আমি বলবো যে বিজিবি কে ফলো করবেন, কারণ আমি দেখলাম কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে জাবিতে এবং ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেন গুলো আসছিল, সীমান্ত নিয়ে তারা প্রশ্ন করছিল আর কি। বাট এই সীমান্তের মধ্যে মাধ্যমিক ভূগোল বই যে ইনফরমেশনটা দেওয়া আছে, সোর্স দেওয়া আছে, এটা অপশনে ছিল না। এটা কিসে ছিল না? অপশনে ছিল না। কোশ্চেন যে করছে তাকে আমি সেলুট জানাই, কারণ হুদাই ঝামেলা কিসের জন্য ক্রিয়েট করবো আমরা? যদি ঝামেলা ক্রিয়েটও করে তাহলে কোনটা উত্তর করতে হবে সেটাও বলে দেবো, সমস্যা নেই। অপশনে তারা কি করে নাই, মাধ্যমিক ভূগোল বই যে ইনফরমেশন সেটা তারা দেয় নাই, সেখানে জাস্ট বিজিবি কর্তৃক যে ইনফরমেশন পাওয়া গেছে সেটাই তারা তুলে দিয়েছিল। বিজিবি যে এটা এরাই তো বর্ডার নিয়ে কাজ করতেছে, এই ইনফরমেশনটা আমাদের সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আপনাদের বিজিবি কর্তৃক যে ইনফরমেশনটা রয়েছে সেটাই পড়াবো। মোট সীমান্ত দৈর্ঘ্য, মোট সীমান্ত দৈর্ঘ্য আমাদের 5138 কিলোমিটার, 38 কিলোমিটার। তারপরে বাংলাদেশ ও ভারতের সাথে সীমান্ত আমাদের কত? বাংলাদেশ ভারত, তারপর বাংলাদেশ ও মিয়ানমারের সাথে সীমান্ত কত? আর একটা হলো আমাদের স্থল সীমা কত? আর একটা হলো আমাদের সমুদ্র উপকূলীয় সীমা কত? এই কয়েকটা সীমা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় আছে আমাদের, আমাদের যে আমরা যখন ইয়েনে পড়বো আর কি, আচ্ছা এটা আমি নেক্সট ক্লাসে রাখবো, যখন নদ নদী নিয়ে পড়বো তখন আমাদের যে সমুদ্র নিয়ে বিরোধ যে হয়েছিল, এই যে মিয়ানমার এখানে এসে দখল করছিল, ভারত এসে দখল করছিল, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাস যেটা সেটা নিয়ে আলোচনা করবো। আজকে জাস্ট আমরা উপকূলীয় সীমা যেটা, এইটা সম্পর্কে একটু আমরা করবো। তাহলে আমরা দেখি ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত কত আমাদের? 4127। তারপরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কত আমাদের? 271। তারপরে মোট স্থল সীমা আমাদের কত হয়ে যায়? 4427 হয়ে যায়। আর আমাদের সমুদ্র উপকূলীয় যে সীমাটা রয়েছে এটা আমাদের কত? 711। এগুলো একটু আপনি মনে রাখার চেষ্টা করিয়েন, যদি আপনার মনে না থাকে তাহলে দুঃখজনক ব্যাপার। এখন যদি মনে না করতে পারেন তাহলে আপনি কি করবেন, পরীক্ষা যখন সামনে তখন এগুলো একটু বারবার দেখে নেবেন যে কোনটা কত কিলোমিটার, বারবার দেখে নিয়ে মুখস্থ করবেন। ব্যাপারটা হলো কি, আপনি যদি এখন ভালোভাবে পড়েন তবুও আপনি মনে ভুলে যাবেন, জিকেটা আপনি মনে ভুলবেন যতই ভালোভাবে পড়েন না কেন। আপনি যদি এক সপ্তাহ ভালোভাবে রিভাইজ না করেন তাহলে আপনি এগুলো মনে ভুলে যাবেন। সেহেতু আমাদের কি করতে হবে, এই যে টপিকস গুলো রয়েছে সংখ্যা রিলেটেড, সাল রিলেটেড, পরীক্ষার কয়েক মাস আগে যে এগুলো আমাদের প্রচুর রিভাইজ করতে হবে, প্রচুর লিখে লিখে পড়তে হবে। তার আগে বেসিক যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবেন আপনারা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আমরা কোনটা ফলো করব? আমরা ফলো করব হলো বিজিবি, বিজিবি যেটা রয়েছে সেটার ইনফরমেশনটা আমরা ফলো করব। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। তো আমি দেখিব এখন ভারত মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সীমান্ত বাহিনীর নাম কি? ভারত মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সীমান্ত বাহিনীর নাম হলো বিজিবি। আচ্ছা, বিজিবির পূর্ণরূপ কি? কেউ একজন বলি তো, বিজিবির পূর্ণরূপ? বর্ডার গার্ড বাংলাদেশ। জি, আমরা একটু বিজিবির যদি ইতিহাস নিয়ে আলোচনা করি, বিজিবি এটা অ্যাকচুয়ালি কই থেকে আসছে? ইপিআর থেকে আসছে। ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস। ইস্ট পাকিস্তান রাইফেলস এর ওয়ারলেস নিয়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেশ যখন আমাদের স্বাধীন হয়ে যায় তারপরে ইপিআর কি হয়ে যায়? বিডিআর হয়ে যায়। বিডিআর, বাংলাদেশ রাইফেলস হয়ে যায়। বিডিআর হত্যাকাণ্ড হয় যখন 2009-এ, তার পরবর্তীতে 11-তে এসে বিজিবি নিয়ে আইন করা হয় এবং বিডিআর কে পুনর্গঠন করে কি করা হয়? বিজিবি তে গঠন করা হয়, যেটা পূর্ণরূপ হইলো বর্ডার গার্ড বাংলাদেশ, নট বাংলাদেশ বর্ডার গার্ড। অনেক জায়গায় আমরা দেখি বাংলাদেশ বর্ডার গার্ড, এটা কিন্তু ভুল, আর এটা আমাদের মনে রাখা যাবে না। আমরা ডিরেক্ট মনে রাখবো আগে বর্ডার, ভাই আগে বর্ডার পরে বাংলাদেশ, আগে বর্ডার পরে বাংলাদেশ। তাহলে বিজিবি এর পূর্ণরূপ কি? বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির আগের রূপ কি? বিডিআর। বিডিআর এর আগের রূপ হইলো ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস। আর ইস্ট পাকিস্তান রাইফেলস এর ওয়্যারলেস ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। একটা শব্দ চলে আসলো, প্রহর। আপনাদের কাছে কোশ্চেন, যারা সনাতন ধর্মের আছেন, একদিন সমান কত প্রহর? জি বলেন। 8 প্রহর। যে একটা কোশ্চেন করতে চাইছিলেন, কে জি যে? ভাই, আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম। জি, উত্তর বলেন। পূর্ব কোণে কোন জায়গাগুলো অবস্থিত? বাংলাদেশের উত্তর পূর্ব কোণে? উত্তর পূর্ব কোণ আপনি এটা বোঝেন নাই? আমি তো ডিটেইলস। না ভাই, আমি দুইটা জায়গা লিখতে পারি নাই, উত্তর পূর্ব কোণ আর দক্ষিণ পশ্চিম কোণ। আচ্ছা দেখেন, উত্তর পূর্ব মানচিত্রে কোথায় চলে যাবেন আপনি? উত্তরে চলে যাবেন। উত্তরে আমি আসছি, উত্তর আসার পর পূর্ব কোন সাইডে?
পূর্ব হাতের কোন সাইডে, এটা একটু আপনি বলেন তো। উত্তর পূর্ব ঠিক আছে, ডান সাইডে, ডান সাইডে হলো আমাদের স্ক্রিনে পূর্ব। তাহলে উত্তর পূর্বে আমি চলে আসছি, চলে আসার পর আমি দেখবো কোণ দেখবো, এই যে আমাদের কোণ, উত্তর পূর্বে একটা কোণ রয়েছে, এটা হলো উত্তর। দক্ষিণ কিন্তু নিচের অংশ, উত্তর হলো উপরের অংশ। তাহলে উত্তর পূর্ব যে কোণ, এটা হলো জকিগঞ্জ সিলেট। আর একটা রয়েছে, সেটা হলো দক্ষিণ পূর্ব কোণ। দক্ষিণ পূর্ব কোণ সেম হবে, এই পাশে আমাদের কি দক্ষিণ পূর্বটা হলো এই পাশে, সেটা হলো কি আমাদের এই যে আমাদের টেকনাফ কক্সবাজার। টেকনাফ কক্সবাজার, আমি এখানে উপজেলা আর জেলাটা লিখে দিছিলাম, আর কিছু না। আপনি আর যদি ভাই কখনো দক্ষিণ মনে ভুলে পশ্চিম যান। কোণ? জি জি বলেন। দক্ষিণ পশ্চিম কোণ? পশ্চিম পশ্চিম কোণ মানে? দক্ষিণ পশ্চিম কোণ? দক্ষিণ পশ্চিম, জি। দক্ষিণ পশ্চিম, এই যে দেখেন দক্ষিণ পশ্চিম। নিচের দিকে আমাদের কোনটা, নিচের দিকে হইলো আমাদের দক্ষিণ। পশ্চিম আমাদের দক্ষিণ। কোনটা, পশ্চিম হইলো হাতের বাম সাইডে। এই যে নিচে আমাদের এই যে শ্যামনগর সাতক্ষীরা, শ্যামনগর সাতক্ষীরা, এই যে কোণ, এই যে কোণ, এই যে কোণ, আর এই যে কোণ, এই যে চারটা কোণ, এই যে দেখেন চারটা কোণ এখানে, এই যে চারটা কোণ, এই একটা কোণ, ওই একটা কোণ, ওই একটা কোণ, আর এই একটা কোণ, এই হইলো মোট চারটা কোণ। আপনি একটু স্লাইডটা দেখে নিন, দেখে নিয়ে নিজে নিজে করে একটু জি করার ভাইয়া, ট্রাই বুঝতে করেন পারছি। এগুলো, তাহলেই হয়ে যাবে। আর যে কোনো প্রবলেম হলে আমাদের মেন্টর যারা রয়েছে তাদেরকে নক দিতে পারেন, বা আমাকে ডিরেক্ট নক দিতে পারেন, জিকে নিয়ে যে কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এটা দেখলাম বিজিবির যে কাহিনীটা, সেটা আমরা দেখে ফেলছি যে বিজিবি এটা অ্যাকচুয়ালি কই থেকে আসছিল। বিজিবি আসছিল হইলো বিডিআর থেকে। বিডিআর আসছে কই থেকে, বিডিআর আসছে হইলো ইপিআর থেকে। ইপিআর, ইপিআর হলো ইস্ট পাকিস্তান রাইফেলস, বিডিআর হলো বাংলাদেশ রাইফেলস, আর বিজিবি হলো বর্ডার গার্ড বাংলাদেশ। আগে বর্ডার, তারপরে বাংলাদেশ। এই বিজিবি যেটা, এটা কিন্তু দুইটার সীমান্তে অবস্থান করতেছে, মিয়ানমারের সীমান্তে অবস্থান করতেছে, ভারতের সীমান্তে অবস্থান করতেছে। আমরা এখন যেটা দেখবো সেটা হলো বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থানকারী সীমান্ত বাহিনীর নাম কি, এটা কেউ একজন বলেন তো। বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থানকারী, এই যে শিশির আহমেদ, বিএসএফ। বিএসএফ মাঝে মধ্যে এরা ঝামেলা করে, মন চাই এদেরকে ধইরা একটা একটা করে গুলি মারি। আচ্ছা, বিএসএফ, বিএসএফ এটার পূর্ণরূপ কি, বর্ডার সিকিউরিটি ফোর্স। লিখে দিই এটা, বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্স হলো বিএসএফ। বিএসএফ কোথায় কাজ করতেছে, বাংলাদেশ ভারত সীমান্তে কাজ করতেছে। আচ্ছা, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সীমান্ত বাহিনীর নাম কি, মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কি, একজন বলি। আশা করি পারবেন, এগুলো পারবেন সেজন্য জিজ্ঞাসা করতেছি, মাইন্ড করিয়েন না। বিজেপি। আর কেউ? বিএসএফ। না, বিএসএফ না, বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। এটা কোন সীমান্তে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে, মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি কয়েকটা এক্সট্রা ইনফরমেশন। আপনারা যারা আমাদের বেসিক ক্লাস করেছিলেন তাদেরকে আমি দেখাইছিলাম বিষয়টা, বিষয়টা আমাদের পড়া লাগবে না, বা এক্সট্রা জানতে হবে আর কি। কোশ্চেন যারা করবেন, কোশ্চেন করে একটু আনমিউট করবেন। বলছি যে আচ্ছা, এটা আরেকবার সবারই কি বলেন। ঝাপসা দেখা যাচ্ছে? বলছি সবার বাংলাদেশ কি আর ঝাপসা দেখা মিয়ানমার যাচ্ছে? সীমান্তের এটা আরেকবার বলেন। এখন ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে মনে হয় আপনারই নেট ইস্যু, যে বললেন আর কি যে ঝাপসা হচ্ছে, এটা মনে হয় আপনার নেট ইস্যু। আচ্ছা, ক্লিয়ার আছে তো? দেখেন, ভাইয়া ভারত শুনতে পাচ্ছেন? মিয়ানমার সীমান্তে ভারতের সীমান্ত বাহিনীর নাম হইলো কি, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। আর হইলো বাংলাদেশ মিয়ানমার সীমান্তে, এই যে মিয়ানমার আর বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কি, বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা যেটা দেখবো সেটা হইলো এই যে এক্সট্রা কিছু ইনফরমেশন, তার এটা একটু আরেকটু ক্লিয়ার করে দেয়। আর বাংলাদেশ মিয়ানমার ও ভারত সীমান্তে বাংলাদেশের সীমান্ত বাহিনীর নাম কি, বিজিবি, বিজিবি, বর্ডার গার্ড পুলিশ, বিজিপি, বর্ডার সরি বর্ডার গার্ড বাংলাদেশ। আর এটা হলো কি, বর্ডার গার্ড পুলিশ। এটা হলো আমাদের মিয়ানমারের, আর এটা হলো আমাদের বাংলাদেশের। আর বিএসএফ যেটা, বিএসএফ এটা হলো কিসের, ইন্ডিয়া, ইন্ডিয়া আমাদের বন্ধু প্রলোভ দেশ ইন্ডিয়ার। তো আমরা একটু এক্সট্রা যেটা জানবো, তো আমরা মনে করি বিএসএফ হয়তোবা সব জায়গায় ভারতের সীমান্ত বাহিনী রক্ষা করতেছে, এমন কিন্তু অ্যাকচুয়ালি না। বিএসএফ এর দায়িত্বে রয়েছে হইলো পাকিস্তান, বাংলাদেশ আর মিয়ানমার বর্ডার। তাহলে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার বর্ডার এটা পালন করতেছে কে, এটা পালন করতেছে হইলো বিএসএফ। তারপরে এসএসবি যেটা সশস্ত্র সীমা বল, এটা পালন করতেছে হইলো নেপাল ভুটান বর্ডারে। তারপরে আইটিবি, ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ, মানে তিব্বতে কাজ করতেছে এরা, এরা কাজ করবে হিমালয়ান রিজিয়ন, তারপরে চাইনিজ বর্ডার। তাহলে শুধু যে বিএসএফ এটা কিন্তু না। এটা আমি কিসের জন্য জানালাম, অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা থাকে আর কি এটা।
তো আপনাকে যদি কখনো প্রশ্ন করা হয় আর কি, তখন এটা সহজে আপনি উত্তর দিতে পারবেন। এটা আপনার পড়তে হবে না, জাস্ট এক্সট্রা জানবেন। আর এই কয়েকটা কোশ্চেন আপনার অবশ্যই মাস্ট পড়তে হবে। আর অ্যাডমিশনে জিকে আপনি পড়তে যে অনেক পাবেন, বাট সবগুলো অ্যাকচুয়ালি পড়া লাগবে না আপনার, জাস্ট যেগুলো পড়া লাগবে সেইটুকুই। এই জন্য কিন্তু আপনার একটা প্রপার গাইডলাইন দরকার, যে আপনি সব পড়তে যে অ্যাকচুয়ালি আপনার যেটা পড়া দরকার সেটাই পড়তেছেন না, তাহলে কিন্তু হবে না। আর কনফিউশন কোশ্চেনে কখনোই টাইম ওয়েস্ট করবেন না ভাই। কনফিউশন একটা কোশ্চেনে যদি আপনি 30 মিনিট টাইম ওয়েস্ট করেন, ওই 30 মিনিটে আপনার আরো 60টা কোশ্চেন পড়া হয়ে যাবে। শর্ট কোশ্চেন আপনি আরো 60টা পড়তে পারবেন ওই 30 মিনিটে। সো কনফিউশন কোশ্চেনে টাইম ওয়েস্ট করবেন না। আর কনফিউশন কোশ্চেনে আপনি যে একটা অ্যান্সার করলেন, বা আপনার টিচার যে একটা অ্যান্সার করলো, যেটা অ্যান্সার করুক না কেন, ইউনিভার্সিটির টিচার যেটা সঠিক উত্তর নেবে সেটাই সঠিক হবে ভাই। তা আমি বললেও হবে না, আপনার যে ভাইয়া আছে বা যে টিচার আছে সে বললেও হবে না। সো কনফিউশন কোশ্চেন গুলো সম্পূর্ণ তাদের উপর। আমরা দেখবো যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়ালি কোনটা, সেইটার দিকে নজর রাখবো। আচ্ছা, আমরা তারপরে দেখি, চলো কয়েকটা কোশ্চেন রয়েছে এখানে। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কতটি? এটা আমরা দেখবো। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা, এই যে জেলাগুলো রয়েছে এগুলোই হইলো কি সীমান্তবর্তী জেলা। সীমান্তবর্তী জেলা বলতে কি বুঝবো আমরা? যে জেলাগুলো বর্ডারের সাথে সম্পৃক্ত, মানে এই যে বর্ডারটা রয়েছে, আমাদের সীমান্ত যে রেখাটা রয়েছে, এই রেখার সাথে সম্পৃক্ত যে জেলাগুলো, সেগুলোকে কি বলতেছি আমরা? সেগুলোকে বলতেছি হইলো সীমান্তবর্তী জেলা। এখানে কোশ্চেন করছে হইলো ভারতের সাথে সীমান্তবর্তী জেলা। ভারতের সাথে সম্পর্কযুক্ত আমাদের এই যে এই পর্যন্ত, রাঙ্গামাটি পর্যন্ত আমাদের ভারতের সাথে সম্পৃক্ত। তাহলে এখানে সীমান্তবর্তী জেলা মোট রয়েছে 32টা। আমরা দেখতে পাচ্ছি এখানে বান্দরবন আর কক্সবাজার, এই দুইটা তাহলে বাদ। তাহলে আমরা দেখতে পারলাম এখানে কি ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কয়টা? ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হইলো 30টি। বাংলাদেশের জেলা হইলো 30টি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর যদি আমরা দেখি একটু, কোন দুটি বিভাগ ব্যতীত সকল বিভাগের সীমান্তবর্তী জেলা রয়েছে? কোন দুটি বিভাগ ব্যতীত? আচ্ছা দেখেন, আপনারা যারা এগুলো আগে পড়ছেন আর কি, মনে হচ্ছে যে ভাই এগুলো তো পড়ে ফেলছি, বাট এমন কিন্তু অ্যাকচুয়ালি না। এগুলো আমাদের বারবার পড়তে হবে, মনে রাখতে হবে। আর আমরা বেসিক থেকে শুরু করছি, তো বেসিক থেকে শুরু করে একের পর এক আমরা অ্যাডভান্সের দিকে চলে যাব। আমরা প্রত্যেকটা টপিকস এর উপর যতগুলো কোশ্চেন অ্যাকচুয়ালি আসতে পারে সবগুলো কোশ্চেন নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তো দেখেন, কোন দুটি বিভাগ ব্যতীত সকল বিভাগের সীমান্তবর্তী জেলা রয়েছে? এটা ভারত মিয়ানমার দুইটার সাথেই প্রযোজ্য। বাট বিগত প্রশ্ন আসছিল হইলো ভারতের সাথে কোন দুইটি বিভাগের সীমান্ত সংযোগ নাই? ভারত মিয়ানমার দুইটার সাথে সেম হবে, প্রশ্নটা সেম হবে। কিন্তু আমাদের সীমান্তবর্তী যে প্রশ্নগুলো আসছিল বেশিরভাগ আসছিল হইলো ভারত রিলেটেড। বাংলাদেশের মনে হয় একটা আসছিল, ওই যে মংডু সীমান্ত যেটা, এইটা আসছিল। আচ্ছা, তারপর আরেকটা মনে হয় ঘুমধুম যেটা, ওইটা আসছিল। এই দুইটার মতো ছিল, আর বাকি সবগুলো ভারতের সাথে আসছিল। তো আমরা দেখবো একটু, দেখেন কোন দুইটি বিভাগ ব্যতীত সকল বিভাগের সীমান্ত জেলা রয়েছে। এই যে এখানে অবস্থান করতেছি হলো বরিশাল। বরিশাল যেটা ডিরেক্ট বঙ্গোপসাগরের সাথে সম্পর্কিত, মানে উপকূলীয় সীমার সাথে সম্পর্কিত। আমাদের যে 711 কিলোমিটার যে উপকূলীয় সীমাটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত এই বরিশাল বিভাগের যে জেলাগুলো সেগুলো। আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হলো ঢাকা, যেটা কি অবস্থান করতেছে? মাঝখানে অবস্থান করতেছে। তো মাঝখানে অবস্থান করলে সীমান্তবর্তী জেলা হবে কিভাবে? সীমান্তবর্তী জেলা হওয়ার অন্যতম শর্ত হইলো কি সীমান্ত রেখার সাথে সম্পৃক্ত থাকবে। তাহলে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের সাথে সীমান্তের কোনো সম্পর্ক নাই। তাহলে কোন দুটি বিভাগ ব্যতীত সকল বিভাগের সীমান্তবর্তী জেলা রয়েছে? সেটা উত্তর কি হবে আমাদের? উত্তর হবে হইলো ঢাকা ও বরিশাল বিভাগ। ঢাকা, আচ্ছা, ঢাকা প্লাস বরিশাল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ঢাকা এবং বরিশালের সাথে কিন্তু আমাদের সীমান্তবর্তী জেলার সম্পর্ক নাই। আচ্ছা, তারপর আমরা দেখব কোন দুইটি সীমান্ত জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই? কোন দুইটি সীমান্ত জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই? আমি কিছুক্ষণ আগে বলছি, আপনারা একটু উত্তর করেন। আমি চাই যে ক্লাসের পড়াগুলো ক্লাসেই হয়ে যাক। বান্দরবন ও কক্সবাজার। আর কেউ? আচ্ছা ঠিক আছে। তো এই যে বান্দরবন আর কক্সবাজার, বান্দরবন আর কক্সবাজার যেটা, এটার সাথে কিন্তু সীমান্ত জেলার সম্পর্ক নাই ভারতের, কারণ ভারত এই রাঙ্গামাটির সাথেই শেষ হয়ে গিয়েছে। তারপর যদি আমরা দেখাই কোন দুইটি বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে, তো আমরা এখানে একটা বিভাগ দেখতে পাচ্ছি, সেটা হলো কি ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগ। আর এখানে দেখতেছি পাচ্ছি আমরা সিলেট বিভাগ। ময়মনসিংহ বিভাগের 4টা জেলা এবং সিলেট বিভাগের 4টা জেলা, এই 8টা জেলায় সীমান্ত জেলা। এই জন্য আমরা বলতে পারতেছি যে কোন দুটি বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে, এটা হলো কি সিলেট ও ময়মনসিংহ। সিলেট ও ময়মনসিংহ। ময়মনসিংহ এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? সিলেটের এখানেও কিন্তু দন্তস্বয় রস্বইকার রয়েছে, ময়মনসিংহের এখানেও কিন্তু দন্তস্বয় রস্বইকার রয়েছে। তো সিংহ আর সি, মানে সি দিয়ে আমরা কিন্তু মনে রাখতে পারি, যেগুলো সবগুলো জেলায় কি সীমান্তবর্তী জেলা। প্রশ্নটা এখানে দুই ভাবে হইতে পারে।
একটা প্রশ্ন হইলো কোন দুটি বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে, আর একটা হইলো কোন দুটি বিভাগের সবগুলো জেলায় সীমান্ত জেলা। তাহলে আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি যে কোনগুলো জেলার সবগুলো জেলায় সীমান্ত, কোনগুলো বিভাগের সবগুলো জেলায় সীমান্ত। এটা হলো ময়মনসিংহ বিভাগ, আর একটা হইলো কি এখানে সিলেট, এই দুইটার সাথেই সম্পর্কিত সবগুলো জেলার। আশা করি বিষয়টা আপনি সহজেই বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের যদি বিভাগ নিয়ে একটু কথা বলি, আচ্ছা অল্প একটু কথা, বেশি না, আপনি একটু মনে রাখতে পারেন। আমরা প্রশাসনিক যখন পড়বো তখন এটা ডিটেলস পড়বো। ব্রিটিশ শাসন আমলে 1829 সালে আমাদের এখানে বিভাগ ছিল হইলো তিনটা বিভাগ ছিল। একটা হইলো চট্টগ্রাম, ঢাকা, আর একটা হইলো রাজশাহী। আচ্ছা রাজশাহী কেন ভুল লিখতেছি, রাজশাহী। এই তিনটা বিভাগ ছিল আমাদের ব্রিটিশ শাসন আমলে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেশ স্বাধীন হওয়ার আগে আরেকটা জেলা হয়। আচ্ছা এখন তারিখ সালটা মিশিয়ে দিলাম। আরেকটা জেলা হয়, সেটা হইলো খুলনা হয় আর একটা জেলা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই খুলনা থেকে পরবর্তীতে বাকি 4টা বিভাগের জন্ম হয়। প্রথম আমাদের ব্রিটিশ শাসন আমলে বিভাগ ছিল চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী। পরবর্তীতে আরেকটা বিভাগের জন্ম হয়, সেটা হলো খুলনা। আর এই খুলনা থেকে কিন্তু পরবর্তীতে আমাদের 4টা বিভাগের আরো জন্ম হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই ঢাকা থেকে কিন্তু সর্বশেষ সালে 2015-তে কিন্তু এই ময়মনসিংহ বিভাগের জন্ম হয়েছে। এই ময়মনসিংহ বিভাগটা কই থেকে আসে? ঢাকা বিভাগ থেকে আসে। আমি যখন আপনাদের প্রশাসনিক শাসনামল পড়াবো আর কি, শাসনামল না মানে প্রশাসনিক শাসন আর কি, তখন বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করে দিব। যে এখানে বৃহত্তর জেলা কয়টা ছিল, 17টা হবে নাকি 19টা হবে নাকি 15টা হবে, ডিটেলস আমি সবকিছু পড়াই দিব, কোনো সমস্যা নেই। জাস্ট বিভাগের কথা আসলে এই জন্য একটু আলোচনা করলাম যে ব্রিটিশ শাসন আমলে কিন্তু আমাদের 3টা বিভাগ ছিল। স্বাধীনতার আগে আরেকটা বিভাগ হয় খুলনা, পরবর্তীতে স্বাধীনতার পর আরো 4টা বিভাগ হয়ে যায়। মোট আমাদের 8টা বিভাগ। আচ্ছা তারপর আমরা দেখবো বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিশ্বে কত দীর্ঘতম। বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিশ্বে পঞ্চম দীর্ঘতম। এই যে ভারতের সাথে যে 7টা দেশের সীমান্ত রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে বাংলাদেশের, কারণ বাংলাদেশের 3 দিক জুড়ে অবস্থান করতেছে কে? ভারত। 3 দিক জুড়ে অবস্থান করতেছে ভারত, যার কারণে বিশ্বে এটা পঞ্চম দীর্ঘতম সীমান্ত হইলো বাংলাদেশ ভারতের সীমান্ত। আর যদি আমরা বলি প্রথম যেটা রয়েছে বা একেবারে দীর্ঘতম যেটা, দীর্ঘতম কোনটা? যুক্তরাষ্ট্র, আর একটা হইলো কি কানাডা। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত হইলো বিশ্বের দীর্ঘতম সীমান্ত। দ্বিতীয় দীর্ঘতম কথা যদি বলি আমরা, কাজাকস্তান আর হইলো রাশিয়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে দীর্ঘতম আমাদের সীমান্ত হইলো যুক্তরাষ্ট্র কানাডা, দ্বিতীয় দীর্ঘতম হলো রাশিয়া কাজাকস্তান, আর পঞ্চম দীর্ঘতম হইলো বাংলাদেশ ভারত। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানকার যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের উত্তর আপনার একবার পরেই উত্তর দিতে হবে। যে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। কোন দুটি বিভাগের সাথে সকল বিভাগের সীমান্ত জেলা রয়েছে, সেই দুইটা কোনটা, মানে বিভাগ ব্যতীত আর কি, এটা হলো আমাদের কোনটা? ঢাকা, বরিশাল। আর সবগুলোর সাথে সম্পর্কিত রয়েছে সেটা কোনটা? আমাদের ময়মনসিংহ, সিলেট। এরকম করে কিন্তু প্রশ্ন দেখা মাত্র আপনাকে অবশ্যই উত্তর করতে হবে। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের প্রদেশ কতটি? মিয়ানমারের প্রদেশ হইলো 2টা, রাখাইন আর একটা হইলো কি আমাদের রাখাইন আর একটা হইলো চীন প্রদেশ। এগুলোকে আবার রাজ্য বলা হয়, কোনো সমস্যা নেই। তো আমরা দেখবো এখানে আরেকটা কোশ্চেন করে রাখছি আমি, আরাকানের বর্তমান নাম কি? আরাকানের বর্তমান নামে কিন্তু রাখাইন। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কয়টি? মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হইলো 3টা। একটা হইলো কি আমাদের কক্সবাজার, বান্দরবন, আর একটা হলো রাঙ্গামাটি। আপনি যদি এখানে দেখতে পারেন বা আপনার কাছে যদি ম্যাপ থাকে, ম্যাপটা বের করেন, দেখেন রাঙ্গামাটির যে অংশটা রয়েছে, এই অংশের মধ্যে দেখেন কিছু অংশ ভারতের, প্রায় বেশিরভাগ অংশ ভারতের, আর নিচের যে কিছু অংশ, এই অংশটা কার সাথে সম্পর্ক রয়েছে? মিয়ানমারের সাথে সম্পর্ক রয়েছে। এই যে এখানের যে অংশটা, এটা কার সাথে সম্পর্ক রয়েছে? মিয়ানমারের সাথে সম্পর্ক রয়েছে। তার মানে আমরা দেখলাম রাঙ্গামাটি যে জেলা, এটা 2টা জেলার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। তার মানে রাঙ্গামাটি জেলা 2 দেশকেই রাঙ্গিয়ে দিয়েছে, ভারতকেও রাঙ্গিয়ে দিয়েছে, মিয়ানমারকেও রাঙ্গিয়ে দিয়েছে। তার মানে এই জেলাটা হলো আমাদের কি? কমন জেলা। এই জন্য আমরা বলে থাকি যে কত, ভারতের সীমান্তবর্তী জেলা কয়টা? 30টা, এবং মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কয়টা? 3টা। এই যোগ করে কত হয় আমাদের? যোগ করে হইলো আমাদের 32টি সীমান্তবর্তী জেলা, কারণ মিয়ানমার 2টার মধ্যে কি রয়েছে? কমন রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা কিভাবে মনে রাখতে পারি? রাঙ্গামাটি 2 দেশকে কি করছে? রাঙ্গিয়ে দিয়েছে। এই যে রাঙ্গামাটি, এটা ভারতের মধ্যেও কমন, আবার মিয়ানমারের মধ্যেও কমন। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখেন এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু এবার বাংলাদেশ ভারত নিয়ে অনেক আলোচনা হচ্ছে আর কি। তো বাংলাদেশ ভারত সীমান্ত
যে বিরোধপূর্ণ যে সীমানাগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখবো। বিরোধপূর্ণ, এগুলো নিয়ে আমাদের বিরোধ রয়েছে তাদের সাথে আমাদের সবকিছু নিয়ে বিরোধ। তারা আমাদেরকে ইলিশ দিচ্ছে, আমরা কিসের জন্য সরি তারা আমাদেরকে ডিম দিচ্ছে, আমরা তাদের কিসের জন্য ইলিশ দিচ্ছি না, এটা তারা অনেক বেশি মন খারাপ করছে। আসলে এই দুঃখজনক ব্যাপারটা। আচ্ছা থাক, একবার ইলিশ না খাইলে কিছু হবে না। তো দেখেন নির্মল চর যেটা, এটার অবস্থান কোথায়? রাজশাহীতে। মোহরীর চরের অবস্থান কোথায়? মোহরীর চরের অবস্থান হইলো ফেনীতে। আচ্ছা গত ক্লাস যারা করছিলেন, এই মোহরীর চর কোন উপজেলায় অবস্থান করতেছে কেউ একজন বলেন তো, এবং কোন নদীর সংলগ্নে অবস্থান করতেছে? আমি কিন্তু গত ক্লাসে পড়িয়েছিলাম এটা। জিকে যতগুলো ক্লাস হচ্ছে সবগুলোই করবেন, আপনি শুয়ে থেকেও বসে থেকেও ক্লাসগুলো করবেন, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জানার বিষয়। ফেনী। ফেনী তো জেলা, আমি উপজেলার কথা বলছি। আচ্ছা আমি বলে দিচ্ছি, মোহরীর চর এটা কোন জেলায় অবস্থান করতেছে? ফেনী জেলায় অবস্থান করতেছে। উপজেলা হইলো পরশুরাম, পরশুরাম উপজেলা। আর এটা কোন নদীর তীরে অবস্থান করতেছে? এটা নদী অবস্থান হইলো মুহুরী, নদীর নাম হইলো কি? মুহুরী। মুহুরী নদীর সংলগ্নে, মুহুরী নদীর সংলগ্নে। যদিও কখনো এরকম করে কোশ্চেন আসে নাই, বাট এমনিতে বেসিক পড়ানো হইলো আর কি। মুহুরীর চর এটা প্রশ্ন আসলে এমনিতে আসবে যে ফেনী, ফেনীর কিন্তু আরেকটা রয়েছে সেটা হলো বিলোনিয়া, বিলোনিয়া। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে হারিয়াভাঙ্গা নদী, এটা কোথায়? সাতক্ষীরা। হারিয়াভাঙ্গা নদীর মোহনায় যেটা জেগে উঠেছিল আপনাদেরকে পড়াইছিলাম, দক্ষিণ তালপট্টি দ্বীপ, যেটা ভারতীয় নাম বা অপর নাম কি ছিল? নিউমোর দ্বীপ, নিউমোর দ্বীপ বা কি পূর্বাশা, পূর্বাশা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই নিউমোর দ্বীপ বা পূর্বাশা দ্বীপ এটা কবে জেগে উঠেছিল? এটা জেগে উঠেছিল হইলো 1970 সালে। 1970 সালে কি হয়েছে? 1970 সালে নির্বাচন হয়েছে, আর কি হয়েছে? ঝড় হয়েছিল, গুরকি ঝড় হয়েছিল এখানে। এই গুরকি ঝড়ের মাধ্যমে এই নিউমোর বা পূর্বাশা এই দ্বীপটা জেগে ওঠে কোথায়? হারিয়াভাঙ্গা নদীর মোহনায় জেগে ওঠে এইটা। তারপরে আমাদের কি হয়েছে 1971 সালে? 1971 সালে আমাদের এখানে মুক্তিযুদ্ধ হয়েছে। 1971 সালে আমাদের মিত্রবাহিনী কারা ছিল? মিত্রবাহিনী ছিল ভারতের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যারা ছিল তারা তারা আমাদের এখানে সাহায্য করছিল, এবং তারা এই দক্ষিণ তালপট্টি দ্বীপে অবস্থান নিয়েছিল। আমরা যখন একেবারে বিজয় লাভ করি তাদেরকে বললাম চলে যাওয়ার জন্য, বাট তারা এখান থেকে চলে যায় না, যার কারণে এটা কি হয়েছিল? বিরোধপূর্ণ দ্বীপে পরিণত হয় দক্ষিণ তালপট্টি দ্বীপটি। তারপরে কি হয়েছে? তারপরে 2009 এসে এটা ডুবে যায়। 2009 এসে এটা কি হয়েছে? ডুবে গেছে। তাহলে তারপর থেকে কোনো আর আমাদের কিন্তু ঝামেলা নাই। তারপরে পাল্লাতল, চা বাগান, মৌলভীবাজার, নয়াদ্বীপ, খানচড়িয়ার দ্বীপ, সাতক্ষীরা, প্রতাপপুর সীমান্ত, সিলেট। আমি বলবো এখান থেকে এই কয়েকটা একটু মুখস্থ করে নেবেন, সেটা হলো নির্মল চর, মোহরীর চর, হারিয়াভাঙ্গা আর বিলোনিয়া। এই কয়েকটা একেবারে মুখস্থ করতে হবে আপনার। এই তিনটা না পারলেও সমস্যা নাই, বাট এই চারটা অবশ্যই অবশ্যই পারতে হবে। আর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আলোচিত কয়েকটা সীমান্ত রয়েছে, এটা হলো ঘুমধুম, তারপর তুব্র সীমান্ত, যেটা ইয়েতে অবস্থান করতেছে বান্দরবনে। আর বিরোধপূর্ণ সীমান্ত হইলো কোনটা? চরফরি, যেটা নাফ নদীতে অবস্থান করতেছে। আর নাফ নদীর মোহনায় কিন্তু কি অবস্থান করতেছে? আমাদের সেন্ট মার্টিন অবস্থান করতেছে। আচ্ছা আশা করি বিষয়টা ক্লিয়ার। এগুলো কিন্তু মুখস্থ টপিক ছিল, এখানে আমার বোঝানোর কোনো কিছু নাই। কাহিনী যেটা ছিল সেটা আমি বললাম যে হারিয়াভাঙ্গা অ্যাকচুয়ালি কিসের জন্য এটা হয়েছিল। 70 সালে জেগে উঠছিল, 71 তারা আমাদেরকে সাহায্য করেছে এবং তারা এখানে থাকতে চেয়েছিল, বাট আমরা বলছি যে না, এখানে থাকা যাবে না, যার কারণে এটা বিরোধপূর্ণ হয়ে যায়। পরে 2009 সেটা পুরোটাই ডুবে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি সবগুলো টপিকস মুখস্থ, এগুলো আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন। আর মুখস্থ করার জন্য আপনি পড়বেন না, আপনি কিসের জন্য পড়বেন? আপনি পড়বেন হলো মনে রাখার জন্য। বারবার পড়বেন, বারবার পড়বেন, তাহলেই এগুলো মনে থাকবে। আর পড়ার কোনো বিকল্প নাই, বারবার বারবার পড়তেই হবে। ভাইয়া একটা কথা ছিল। জি জি বলেন। ভাইয়া আপনি তো যে ক্লাসগুলো করালেন মানে অনেক দ্রুত বলছেন, তো আমি সব নোট করতে পারিনি। তো আমি যদি বই পড়ে স্লাইড গুলো দেখে নোট করে ফেলি তাহলে তো কোনো সমস্যা নাই। না আপু, আমার স্লাইডে যে কোশ্চেন গুলো আছে এগুলো আপনার সলভ করলেই হয়ে যাবে, এগুলো সুন্দর করে লিখে লিখে নোট করার কোনো প্রয়োজন নাই। জাস্ট কোশ্চেনটা সলভ করবেন এটা। আমার তো এখন মনে হচ্ছে আপনার এইরকম হওয়া উচিত। আচ্ছা লিখে লিখে পড়া উচিত, এটা আমি নিজেও জানি, আমি নিজেও লিখে লিখে পড়ি। আপনার কি করবেন? এই ক্লাসটা শেষ হওয়ার পর লিখে লিখে পড়বেন। আপনি পড়ার পর আমার স্লাইডটা ওপেন করবেন, ওপেন করার পর যে কোশ্চেন গুলো আছে সবগুলো কোশ্চেনের আপনি উত্তর দিতে পারতেছেন কিনা। সবগুলো কোশ্চেন যদি উত্তর দিতে পারেন তাহলে মনে করেন যে আপনার প্রিপারেশন অনেক ভালো আছে। এই লেকচার 1 আপনি রেখে দেবেন, এটা বাদ এখন অন্য পড়া পড়বেন। যেটা আপনি পড়ছেন আপনার মনে আছে সেটাই বারবার কিন্তু পড়া যাবে না ভাই। যেটা তোমার মনে নাই, মনে থাকতেছে না, সেটা এখন পড়তে হবে। কিন্তু পরীক্ষার আগে যে কিন্তু আবার উল্টা মোটিভেশন হবে। পরীক্ষার আগে যে কি হবে, যেটা তুমি পড়ছো সেটাই রিভাইজ দাও, নতুন করে কিছু করিও না। বাট এখন কিন্তু তোমাকে অনেক কিছু পড়তে হবে, এখন সময় রয়েছে, অনেক কিছু সম্পর্কে ভালোভাবে পড়ো। আর বেসিক সহকারে এই জন্য এখন ক্লাস নেওয়া হচ্ছে। পরবর্তীতে যখন ক্লাস নেওয়া হবে জাস্ট একটু এক নজরে দেখে দেওয়া হবে যে এটা এমন, এইটা এমন, এইটা 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 এইরকম করে, বুঝতে পারছেন? পরীক্ষার আগে সেটা। আর আশা করি আপনারা যারা এখানে ইয়ার ব্যাচের স্টুডেন্ট রয়েছেন, সেকেন্ড টাইম আর তারপর ফার্স্ট টাইমার যারা রয়েছেন, তাতে একেবারে শেষ পর্যন্ত ক্লাস চলতেই থাকবে। সো এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, এক ক্লাস আপনারা 3-4 বার করে করতে পারবেন। আচ্ছা, এনক্লেভস বা ছিটমহল,
ছিটমহল বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? ছিটমহল বলতে বোঝানো হয় যে একটা স্বাধীন দেশের, আমি যদি আচ্ছা লিখবো না, এই সংখ্যাটা আসবে না আপনার, একটা স্বাধীন দেশের বা রাষ্ট্রের যে কোনো একটা অঞ্চল অন্য আরেকটা স্বাধীন দেশের বা অঞ্চলের ভৌগোলিক সীমার মধ্যে রয়েছে। মানে আপনি মনে রাখতে পারেন যে এক জায়গার অঞ্চল, একটা দেশের অঞ্চল, সেই অঞ্চলটা আর একটা দেশের ভৌগোলিক সীমা দ্বারা কি রয়েছে, আবৃত রয়েছে। আমি উল্টাপাল্টা উদাহরণ কিন্তু দিচ্ছি না ক্লাসে। তো এই যেটা রয়েছে সেটাকে আমরা কি বলতেছি, ছিটমহল বলতেছি। আমরা একেবারে রিয়েল যেটা সেটা পড়বো। ধরে নেন এটা হইলো কি আমাদের, এটা হইলো আমাদের বাংলাদেশ, এইটা হইলো আমাদের এই যে ভারত। এই বাংলাদেশের কিছু ভূমি যেটা কোথায় রয়েছে, যেটা রয়েছে হলো ভারতে, ভারতের ভৌগোলিক সীমা দ্বারা আবৃত। এবং ভারতের কিছু ভূমি রয়েছে সেটা কোথায় রয়েছে, বাংলাদেশে, সেটা কি রয়েছে, বাংলাদেশের সীমানা দ্বারা আবৃত। এই যে অঞ্চলগুলো এগুলোকে আমরা কি বলতেছি, এগুলোকে বলতেছি আমরা হইলো ছিটমহল। ছিটমহল কাকে বলে এটা কখনোই প্রশ্ন আসবে না, আপনার মাথায় জাস্ট থাকলেই হবে যে ছিটমহল বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে। ছিটমহল বলতে কি বোঝানো হচ্ছে, ছিটমহল বলতে এমন এক অঞ্চলকে বোঝানো হচ্ছে যেটা একটা দেশের বাট অন্য আরেকটা দেশের ভৌগোলিক সীমানা দ্বারা আবৃত। তো আমরা একটু দেখবো তারপরে ছিটমহল সমস্যা। তো অ্যাকচুয়ালি আমরা কিসের জন্য এই ছিটমহলটা নিয়ে পড়তেছি, কিসের জন্য আমরা এটা পড়বো? দেখেন ছিটমহল সমস্যার উদ্ভবটা হয়েছে আমাদের কবে, 1947 সালে। তার আগে আমি কয়েকটা সাল লিখি, 1935 সাল। 1935 সালে কি করা হয়েছে, 1935 সালে ভারত শাসন আইন দেওয়া হয়েছে, যার মাধ্যমে কিন্তু বাংলা নারীরা ভোটাধিকার লাভ করছিল। এবং পরবর্তীতে 1937 সালে প্রাদেশিক নির্বাচন হয়েছিল, এবং এটার মধ্যে কিন্তু বলা হয়েছিল, আচ্ছা এগুলো নোট করা লাগবে না, এগুলো আমি পড়াবো, এমনিতে জোরে বলে যাচ্ছে আর কি। এবং আমাদের ভারতবর্ষ থেকে কি চলে যাবে, মিয়ানমার চলে যাবে। এবং তার পরবর্তী থেকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, ভারত শাসন আইন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, এবং তার পরবর্তীতে ব্রিটিশরা অনেক চেষ্টা করছিল, বাট সবগুলো চেষ্টায় ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ। এবং 42 সালে কি হয়েছে, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। এই সবকিছু মিলিয়ে তারা মনে করে যে বাংলাটাকে আমরা আর রাখতে পারবো না, অর্থাৎ ভারতবর্ষকে আমরা আর রাখতে পারবো না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হচ্ছে, সবগুলো উপনিবেশ আস্তে আস্তে স্বাধীন হয়ে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তারা বললো যে না, আমরা এদেরকে আর শাসন করতে পারবো না, আমাদের উচিত এদেরকে কি করে দেওয়া, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিয়ে দেওয়া। তারপরে কি হয়েছে, 1947 সালের 3রা জুন, 3রা জুন মাউন্ট ব্যাটেন একটা পরিকল্পনা করা হয় যে দেশটাকে কিভাবে অ্যাকচুয়ালি ভাগ করে দেওয়া হবে বা স্বাধীন দেওয়া হবে এই ব্যাপারটা। তার আগে কি হয়েছে, তার আগে 1935-এর পর থেকে অ্যাকচুয়ালি মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ আগে কখনোই ধার্মিক ছিল না। যখন দেখলো যে পাকিস্তান এবং ভারত আলাদা হয়ে যাচ্ছে, তখন সে চেষ্টা করলো কি, ধর্মটাকে ইউজ করার জন্য, ধর্মটাকে ইউজ করার চেষ্টা করলো। সেই সময় তিনি কি করলো, যে দ্বিজাতি তত্ত্ব দিল, দ্বিজাতি তত্ত্ব দিল, যার ভিত্তিতে কি করা হবে, দেশটা বিভক্ত করা হবে, মানে ধর্মের ভিত্তিতে দেশটা বিভক্ত করা হবে। এবং 23 মার্চ 1940-এ কি করা হইলো, 1940-এ আমাদের লাহোর প্রস্তাব ঘোষণা করলো। লাহোর প্রস্তাব, লাহোর প্রস্তাব কে ঘোষণা করেছিল, আমাদের আমাদের অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, এগুলো নোট করতে হবে, আপনি শোনেন জাস্ট। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরেবাংলা ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি কি বলছিল, এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একাধিক মুসলিম রাষ্ট্র গঠন করা হবে, একাধিক মুসলিম রাষ্ট্র, বাট একাধিক শব্দটা বাদ দিয়ে পরবর্তীতে লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে এবং দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে কি করা হয়েছে, 1947 সালে দেশটা বিভক্ত করা হয়েছে। দেশটাকে যে ভাগ করা হবে, ভালোভাবে যে পরিকল্পনা করা হবে, কোথায় কোন অঞ্চলটা রয়েছে, এরকম কোনো কিছু করা হয় না। 3রা জুন কি করা হয়েছে, 3রা জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা হয়েছে। তারপরে 18ই জুলাই ভারত স্বাধীনতা আইন পাস হয়, এবং 14ই আগস্ট 15ই আগস্ট কি হয়েছে, ভারত এবং এই যে পাকিস্তানটা বিভক্ত করা হয়েছে। দেখেন এত দ্রুত সময়ের মধ্যে করা হয়েছে, তাহলে তো অবশ্যই ঝামেলা থাকবে। এই ঝামেলাটাই কি ছিল, আমাদের ঝামেলাটাই ছিল হলো ছিটমহল, ছিটমহল। র্যাডক্লিফ রেখার মাধ্যমে যখন 1947 সালে দেশটাকে বিভক্ত করা হয়, সেই সময় কিছু অঞ্চল যেগুলো ছিল, এই যে অঞ্চলগুলো এখানে, এই পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, এই যে অঞ্চলগুলো, এগুলো মালিকানা হলো ভারত। ভারতের কিছু অঞ্চল যেগুলো কুচবিহারে ছিল, আমাদের পশ্চিমবঙ্গে আর কি, সেগুলোর মালিকানা হলো আমরা। সেগুলো নিয়ে তারা কোনো আলোচনাই করে নাই। এবং দেশটা যে ভাগ করা হয়েছে, এগুলোর যারা লোক ছিল তারা কিন্তু ওইখানে চলে যায় নাই। তারা ভাবছিল কি, তারা ভাবছিল যে দেশটা যেমন আবার হয়তোবা এক হতে পারে, কারণ এর আগে আমরা অনেক ঝামেলা দেখছি, আমাদের হিন্দু মুসলিম অনেক দাঙ্গা হয়েছে, কলকাতায় দাঙ্গা হয়েছে, পরবর্তীতে কিন্তু আমরা তো আবার এক হয়ে চেষ্টা করতেছিলাম, বাট এই জনগণরা কি করে না, ওইখান থেকে চলে যায় না, যার কারণে কি হয়েছে, এই ছিটমহল সমস্যাটার উদ্ভব হয়েছে। মালিকানা হইলো ভারত, বা অবস্থান করতেছে কোথায়, বাংলাদেশে। মালিকানা হইলো বাংলাদেশ, অবস্থান করতেছে কোথায়, ভারতে। এই যে ঝামেলাটা, এই ঝামেলাটার উদ্ভব হয় কবে, উদ্ভব হয়েছে 1947 সালে। আপনার জাস্ট এইটুকু পারলেই হবে, 1947 সালে এটা উদ্ভব হয়। এখানকার কৃষি কোন রেখার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, র্যাডক্লিফ রেখার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। মানচিত্র কিন্তু না, মানচিত্র না, বাংলা যে অবিভক্ত বাংলা যে মানচিত্র ছিল সেটা অঙ্কন করেছে কে, জেমস রেনেল, জেমস রেনেল, জেমস রেনেল।
রবার্ট ক্লাইভ যখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে তার পরবর্তীতে এই জেমস রেনেলকে দায়িত্ব দেওয়া হয়। 1779 সালে জেমস রেনেল কি করে, অবিভক্ত বাংলার মানচিত্র অঙ্কন করে। পরে জাস্ট রেডক্লিফ রেখার উপর ভিত্তি করে দেশটাকে কি করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে মানচিত্র আলাদা, রেখা আলাদা। রেখার সাথে সম্পর্কিত হলো রেডক্লিফ, রেখার উপর ভিত্তি করে দেশটা জাস্ট বিভক্ত করা হয়েছে। আর মানচিত্র যেটা অঙ্কন করা হয়েছে সেটা হলো জেমস রেনেল, এটার সাথে সম্পর্কিত লর্ডকে রবার্ট ক্লাইভ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এগুলো নোট করার কোনো প্রয়োজন নাই। আমি যখন আপনাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রি পড়াবো তখন এই জেমস রেনেল থেকে শুরু করে রবার্ট ক্লাইভ, বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি কি সবকিছু ডিটেলস বোঝাই দিব, কোনো প্যারা নিয়েন না। এটার এক্সট্রা যেগুলো আসতেছে জাস্ট মনোযোগ দিয়ে শুনেন, সবগুলো আলোচনা করা হবে। আচ্ছা, তো আমাদের ছিটমহল সমস্যা আমরা দেখলাম, মেইনলি রেডক্লিফ রেখার জন্য ঝামেলাটা হয়েছিল। ছিটমহল নিয়ে চুক্তি, ছিটমহল নিয়ে চুক্তি যদি আমরা দেখি, ছিটমহলে সর্বপ্রথম 1958 সালে একটা চুক্তি হয়, নুন নেহেরু চুক্তি। চুক্তিটার নাম কি? নুন নেহেরু চুক্তি। জওহরলাল নেহেরু আর ফিরোজ খান নুন, পাকিস্তানের প্রধানমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী, দুইজনের মধ্যে 1958 সালে চুক্তি হয়। এখানে তারা মেইনলি আলোচনা করতে চাইছিল পঞ্চগড়ের যে বেরুবাড়ি যেটা আছে, উত্তর বেরুবাড়ি ভারতের মধ্যে আর দক্ষিণ বেরুবাড়ি যেটা সেটা বাংলাদেশের মধ্যে, এটা একটা সুরাহা করার চেষ্টা করতেছিল, বাট সেটা বাতিল হয়ে যায়। পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে দেখেন, পরবর্তীতে চুক্তি হয়েছে আর একটা কোথায়, 16 মে দিল্লিতে হয়েছে, এটা 1972 সালে। এই 72 সালে কি হয়েছে, আমাদের সীমান্ত চুক্তি হয়েছে, সীমান্ত চুক্তি হয়েছে, সীমান্ত চুক্তি হয়েছে। আচ্ছা, 1972 নাকি 74 হবে এটা? কে একজন বলেন তো সীমান্ত চুক্তি কবে হয়? 1974। ভাইয়া আর কেউ? 74 হবে, 74 নাকি 72? 74 হবে। জি, এটা কিন্তু 72 74 হবে, 72 কিন্তু না। এটা হবে আমাদের কত, 74। 16 মে 1974। আর 16 মে 1976 কি হয়েছিল, গতদিন পড়াইছিলাম। 16 মে 1976 কিন্তু আমাদের লং মার্চ হয়েছিল, মৌলানা, জি জি, মৌলানা ভাসানীর নেতৃত্বে লং মার্চ হয়েছিল। তো প্রত্যেকটা তারিখ আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কিন্তু ছিটমহলের চুক্তি আমরা দেখলাম 1958, তারপরে চুক্তি হয়েছে কি 16 মে 1974। 16 মে 1974 সালে যে চুক্তি হয়েছে এটা সীমান্ত চুক্তি নামে পরিচিত। তারপরে আমরা বলতে পারি এটা হইলো আমাদের মুজিব ইন্দিরা চুক্তি। তারপরে আমরা আরো এটা কি বলতে পারি, সীমান্ত চুক্তি, ছিটমহল বিনিময় চুক্তি আমরা তখন বলি নাই, পরে এসে বলছি যে ছিটমহল বিনিময় হয়েছে এটার উপর চুক্তি করে আর কি। তো এই যে সীমান্ত চুক্তি যেটা হয়েছিল, এখানে মেইনলি কি নিয়ে আলোচনা করা হয়েছিল? এখানে মেইনলি আলোচনা করা হয়েছিল হইলো 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর। আমরা ডিটেলস আলোচনা করবো, জাস্ট এমনিতেই বলি এটা 3 বিঘা করিডোর। আরেকটা কি ছিল এখানে, দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল, দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল। দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল যেটা, এটা লালমনিরহাট পাটগ্রাম উপজেলার মধ্যে পড়তেছে। এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হলো ভারতের পশ্চিমবঙ্গে। এটা আমরা সহজে যাইতে পারবো কিসের মাধ্যমে? যাইতে পারবো হইলো 3 বিঘা করিডোরের মাধ্যমে। আমরা তাদেরকে বললাম যে আচ্ছা আমরা একটা চুক্তিতে আসি। চুক্তিটা কি? 3 বিঘা করিডোর আমাদের কি করতে হবে? চিরস্থায়ী ভাবে ইজারা দিতে হবে, ইজারা দিতে হবে। ইজারা বা বন্ধক যেটা বলে থাকি না, সেটা গ্রামের ভাষায় তো বন্ধক বলে থাকে আর কি। আমাদের কি করতে হবে? 3 বিঘা করিডোরকে আমাদের চিরস্থায়ী ভাবে ইজারা দিতে হবে, চিরস্থায়ী ভাবে ইজারা দিতে হবে। এবং তার বিনিময়ে এমনি এমনি তো ভারত আমাদের কখনোই দিবে না, ভারত এমনি এমনি দিবে এটা তো ভাবাই আমাদের জন্য ভুল। তার বিনিময়ে আমরা কি করব, এই পঞ্চগড়ে যে দক্ষিণ বেরুবাড়ি আছে সেটা তোমরা আমাদেরকে দিয়ে দিব। দক্ষিণ বেরুবাড়ি যেটা আছে সেটা আমরা কি করব, তোমাদেরকে দিয়ে দিব। এটা আমরা কিন্তু তৎক্ষণাৎই তাদেরকে দিয়ে দেই। 1974 সালের আমাদের সংবিধানের 3য় সংশোধনীর মাধ্যমে তাকে কিন্তু আমরা এটা দিয়ে দেই। 3য় সংশোধনী, 1974 সালের সংবিধানের 3য় সংশোধনী করে আমাদের পঞ্চগ্রামের যে দক্ষিণ বেরুবাড়ি যেটা, এটা আমরা তাদেরকে দিয়ে দেই, ভারতকে দিয়ে দেই। বাট তারা ইজারাটা আমাদের জন্য 24 ঘন্টা খুলে দেয় না। পরবর্তীতে 2011 সালের পর থেকে একেবারে 24 ঘন্টা খুলে দেয় আর কি। তার আগে তারা ঝামেলা করছিল ওইটা নিয়ে। তাহলে এখানে সীমান্ত চুক্তির মধ্যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল? আলোচনা করা হয়েছিল 3 বিঘা করিডোর, দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল, এই ব্যাপারটা ছিল। এবং আমাদের মধ্যে যে ছিটমহল সীমান্ত যে সমস্যাগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আর এই আলোচনাটা হয়েছিল কোথায়? দিল্লিতে হয়েছিল, দিল্লিতে হয়েছিল। তারপরে কি হয়েছে? তারপরে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মারা যায়, এই যে সীমান্ত চুক্তি যারা যেটা করছিল এটা পরবর্তীতে আর বাস্তবায়ন হয় না। আর পরবর্তীতে আরো অনেক সাল পরে 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 31 জুলাই 12টা 1 মিনিট অর্থাৎ 1 আগস্ট কি করা হয়?
ছিটমহল বিনিময় করা হয়। 1 আগস্ট ছিটমহল বিনিময় করা হয়। এগুলো সব মুখস্থ রাখতে হবে কিন্তু। 1 আগস্ট ছিটমহল বিনিময় করতে হয়। ইতিহাস রিলেটেড যে বিষয়গুলো রয়েছে মুখস্থ রাখার, এটা কিভাবে মুখস্থ রাখবেন, ঘটনা মনে রাখবেন যে এই সালে কি হয়েছে, তারপরে কি হয়েছে, তারপরে কি হয়েছে, এরকম করে আপনাকে মনে রাখতে হবে। তো দেখেন, তারপর ডিরেক্ট আমরা কততে আসলাম, 2011-তে আসলাম। এর আগের আরেকটা কাহিনী রয়েছে, সেটা হলো 2011 সাল। এই 2011 সালে সীমান্ত মানচিত্র অঙ্কন করা হয়। সীমান্ত মানচিত্র বা স্ট্রিপ ম্যাপ অঙ্কন করা হয়। সীমান্তগুলোর অবস্থান অ্যাকচুয়ালি কি রকম হবে আর কি, এটা অঙ্কন করা হয় 2011 সালে। র্যাডক্লিফ রেখার সাথে সম্পর্কিত হইলো 1947, সীমান্ত মানচিত্রের সাথে সম্পর্কিত হইলো 2011। তারপর 2015 সালের 1 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কি করা হয়, ছিটমহল বিনিময় করা হয়। সর্বপ্রথম কোথায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়? কুড়িগ্রামের দোশিয়ারছড়া ছিটমহল, যেটা এখানে সর্বপ্রথম কি করা হয়, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আর এটার বর্তমান নাম হইলো মুজিব ইন্দিরা ইউনিয়ন। তাহলে কুড়িগ্রামের দোশিয়ারছড়া, যেটা বিলুপ্ত ছিটমহল, এই ছিটমহলের বর্তমান নাম কি, মুজিব ইন্দিরা ইউনিয়ন। এখানে সর্বপ্রথম কি করা হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে ছিটমহলটা বিনিময় করলাম, এর মাধ্যমে কিন্তু ভারত থেকে কোনো জনগণ বাংলাদেশে আসে নাই, বাংলাদেশেরই কিছু জনগণ ভারতে চলে গিয়েছিল। এই হইলো আমাদের সাধারণ কাহিনী আর কি। এখন আমরা দেখবো ছিটমহলটা অ্যাকচুয়ালি কতটি ছিল। ছিটমহল কতটি? আজান দিচ্ছে, মেবি আপনারা যা নামাজ পড়তে যাবেন প্লিজ নামাজ পড়তে যান, ক্লাস এগুলো পরে করতে পারেন ভাই, আগে নামাজ, এটা খুব জরুরি। আচ্ছা, তারপরে আমরা দেখি ছিটমহল মোট কতটি ছিল। তো দেখেন, ছিটমহল ছিল বাংলাদেশের 4টা জেলায়। যে 4টা জেলা, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি সহজেই, লাল নীল পঞ্চকুড়ি। লাল নীল পঞ্চকুড়ি। সবচেয়ে বেশি ছিটমহল আছে এই লালতে, লাল ফর লালমনিরহাট, যেখানে কয়টা রয়েছে, 59টি রয়েছে। নীলফামারী যেটা, এই যে নীল ফর কি, নীলফামারীতে কয়টা রয়েছে, 4টা রয়েছে। তারপরে পঞ্চতে কি, পঞ্চগড়, এখানে কয়টা রয়েছে, 36টা। আর কুড়িতে রয়েছে হইলো 12টা, এটা হইলো কি, কুড়িগ্রাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন, এখানে ছিটমহল মোট কয়টা রয়েছে, 59, 36, 12 এবং 4 যোগ করলে আমাদের কয়টা হবে, মোট 111টা হবে। তাহলে আমরা দেখতে পেলাম বাংলাদেশের মধ্যে মোট ছিটমহল কয়টা রয়েছে, মোট ছিটমহল রয়েছে 111টি। বাংলাদেশের মধ্যে মোট ছিটমহল কয়টি রয়েছে, 111টি রয়েছে। এই ছিটমহল গুলো কার? এই ছিটমহল গুলো হইলো ভারতের। অবস্থান কোথায়? অবস্থান হইলো বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন, তাহলে বাংলাদেশের সীমানার মধ্যে ভারতের ছিটমহল কয়টা, 111টা। আর ভারতের সীমানার মধ্যে বাংলাদেশের ছিটমহল কয়টা, বাংলাদেশের ছিটমহল হইলো 51টা, যেটা পশ্চিমবঙ্গে অবস্থান করতেছে, এই 51টা। তো আমরা অ্যাকচুয়ালি কিভাবে মনে রাখবো যে ছিটমহল বিনিময় করছিলাম, এটা আমরা সহজেই মনে রাখবো। কিভাবে মনে রাখবো হইলো, একটা লাইন দিয়ে আমরা কম দিয়ে বেশি পেয়েছি, এটা আমরা মনে রাখতে পারি, পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। কম দিয়ে বেশি পেয়েছি মানে কি, কম কত, এখানে কম হইলো 51টা, আর বেশি হইলো কত, 111টা। তার মানে 51টা আমরা তাদেরকে দিয়ে দিছি। 51টার অবস্থান কোথায় ছিল, ভারতে ছিল। তো আমরা যখন ছিটমহলটা বিনিময় করলাম, বিনিময় মানে কি, বিনিময় হইলো ভারতে বাংলাদেশের ছিটমহল যে কয়টা রয়েছে সে কয়টা ভারতই পাবে, ভারতে বাংলাদেশের ছিটমহল যে কয়টা রয়েছে সে কয়টা ভারতই পাবে, বাংলাদেশে যে কয়টা ছিটমহল রয়েছে সেই কয়টা কে পাবে, বাংলাদেশি পাবে, সে কয়টা বাংলাদেশি পাবে। তো বাংলাদেশের অবস্থান কয়টা, 111টা। মানে আমরা কম দিয়ে বেশি পেয়েছি, আমরা 51টা তাদেরকে দিয়ে দিয়েছি, যেটার মালিকানা আমরা ছিলাম, তাদেরকে দিয়ে দিয়েছি। তারা যে 111টার মালিকানা ছিল সেটা আমরা পেয়েছি। তার মানে কি, কম দিয়ে বেশি পেয়েছি, 51টা দিয়ে 111টা পেয়েছি। মোট তাহলে কয়টা, 162টা ছিটমহল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর কোন কোন জেলায় ছিটমহল রয়েছে, 4টা জেলায়, লাল নীল পঞ্চকুড়ি, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর লালমনিরহাটে সবচেয়ে বেশি ছিটমহল ছিল, এই জন্য লালমনিরহাটকে কি বলা হয়, ছিটমহল বেষ্টিত জেলা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের ছিটমহল নিয়ে কাহিনী। এখন আমাদের অন্যতম যে কোশ্চেনটা সেটা হলো আয়তন নিয়ে।
ছিটমহল যে আমরা বিনিময় করলাম, ছিটমহল বিনিময় করে আয়তন আমাদের কিছু অংশ বেড়েছে। আয়তন নিয়ে অনেক বার্নিং কোশ্চেন এটা, 1,47,570 বর্গ কিলোমিটার নাকি 1,47,610 বর্গ কিলোমিটার। এটা অ্যাকচুয়ালি কই থেকে আসছে? সংবিধান অনুযায়ী বলা হয়েছে বাংলাদেশের আয়তন হবে পাকিস্তানে যতটুকু ছিল এবং ভবিষ্যতে যতটুকু যুক্ত হবে। পাকিস্তান থেকে আমরা কতটুকু পাইছি? 1,47,570 বর্গ কিলোমিটার। ভবিষ্যতে যুক্ত হয়েছে কিসের মাধ্যমে? ছিটমহল গুলো বিনিময় করার মাধ্যমে। কত হয়েছে আমাদের? 1,47,610 বর্গ কিলোমিটার। আপনাকে যদি কখনো কোশ্চেন করা হয় ছিটমহল বিনিময় করার পর আয়তন, ছিটমহল বিনিময় করার পর আয়তন কত, তখন আপনি কত লাগাবেন? 1,47,610 বর্গ কিলোমিটার। আর এমনিতেই যদি জিজ্ঞাসা আপনারা যে কত আয়তন, তখন হইলো 1,47,570 বর্গ কিলোমিটার। কারণ যেটা যোগ হয়েছে এটা এখনো গ্যাজেট আকারে বা সরকারি ভাবে উপস্থাপন করা হয় নাই, বাট সংবিধানে যেটা বলা আছে সেই অনুযায়ী কিন্তু 1,47,610 বর্গ কিলোমিটারই হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো 3 বিঘা করিডোর আর আমাদের কি দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল। দেখেন আপনারা কিন্তু একটা বিষয় দেখলেন, বিষয়টা কি? ছিটমহল আমরা বিনিময় করছি, তার মানে ভারতের মধ্যে যে ছিটমহল ছিল সেগুলো আমরা তো ভারতকে দিয়ে দিছি, বাংলাদেশের মধ্যে যে ছিটমহল ছিল সেগুলো আমরা কি করলাম? বাংলাদেশি যারা ছিলাম তারা নিয়ে নিলাম। তাহলে দহগ্রাম অঙ্গরপোতা যে ছিটমহল, এটার অবস্থান কোথায়? ভারতে অবস্থান করতেছে। তাহলে এটা কি ভারতের? না, এটা কিন্তু ভারতের না, এটা হইলো বাংলাদেশের। দেখেন এই নিয়ে আর্টিকেল লিখছিল ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনস এর অধ্যাপক যে ছিল আর কি, দেলোয়ার হোসেন স্যার, উনি এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছিল। আমি তার আঙ্গিকেই তুলে ধরতেছি আপনাদের সামনে। দেখেন 1974 সালে আমরা কি করেছি? 1974 সালে আমরা সীমান্ত চুক্তি করেছি। সেখানে আমাদের কয়টা বিষয় আলোচনা কথা ছিল? 3 বিঘা করিডোর নিয়ে আলোচনা করার কথা ছিল এবং দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল নিয়ে আলোচনা করার কথা ছিল। এই যে 3 বিঘা করিডোর আমরা চিরস্থায়ী ইজারা নিলাম, চিরস্থায়ী ইজারা নিয়েছি আমরা কিসের মাধ্যমে? পঞ্চগড়ে যে দক্ষিণ বেরুবাড়ি যেটা ছিল তারা সেটা আমরা কি করছিলাম? ভারতকে দিয়ে দিয়েছি। দক্ষিণ বেরুবাড়ি, দক্ষিণ বেরুবাড়িকে আমি কি করেছি? ভারতকে দিয়ে দিয়েছি 3 বিঘা করিডোরের জন্য, যদিও পরবর্তীতে দেয় নাই, তারপর 2011 পর থেকে 24 ঘন্টা খোলা থাকে। তাহলে দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল এটার সাথে কি বর্তমান ছিটমহল বিনিময়ের কাজ হবে? ভাই বিনিময় তো আমরা আগেই করে ফেলছি, 3 বিঘা করিডোর তো আমরা নিয়েই নিছি, সেখান থেকে আমরা সহজেই যোগাযোগ করতে পারতেছি এখানে। তাহলে তো এটা আর ভারতের মধ্যে ওইভাবে নাই যে একবার সম্পূর্ণ ভারত দ্বারা আবৃত, যেখানে আমরা যাইতে পারতেছি না, এমন তো না। এখানে আমরা যেতে পারতেছি, সবকিছুই আমরা করতে পারতেছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই দহগ্রাম অঙ্গরপোতা 2015 সালে যে ছিটমহল বিনিময় হয়েছে সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটার কাহিনী 1974 সালে মিটমাট হয়ে গেছে, এটার কাহিনী 1974 সালে মিটমাট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন 3 বিঘা করিডোরের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায় এটা একটু দেখি আমরা। 3 বিঘা করিডোরের অবস্থান হইল লালমনির হাটের তিস্তা নদীর পাড়ে, তিস্তা নদীর পাড়ে এটা অবস্থান করতেছে। এটার আয়তন কত জানেন? আয়তন কিন্তু 3 বিঘা, এখান থেকে নাম আসছে 3 বিঘা করিডোর। করিডোর বলতে কি বোঝানো হয়? করিডোর বলতে বোঝানো হয় হইলো ছিটমহলে যাওয়ার যে রাস্তা সেটা হইলো কি করিডোর, সেটার নামই হইলো কি করিডোর। আপনার বাড়ির করিডোর আছে না, এরকমই আর কি, মনে রাখতে পারেন এটা। তাহলে অবস্থান কোথায়? লালমনিরহাটের তিস্তা নদীর পাড়ে কিন্তু অবস্থান করতেছে 3 বিঘা করিডোর। এই তিস্তা নদীতে কিন্তু একটা বাঁধ দিয়েছি আমরা, যেটার নাম কি তিস্তা ব্যারেজ, যেটা মেইনলি আমরা কৃষিকাজের জন্যই দিয়েছি। আর তিস্তা নদীর ভারতীয় অংশে যে বাঁধটা দেওয়া আছে সেটার নাম কি? সেটার নাম হইলো গজলডোবা। গজলডোবা ভারতীয় অংশে যে বাঁধটা দেওয়া হয়েছে সেটার নাম হইলো গজলডোবা, আর আমাদের অংশে যেটা দেওয়া হয়েছে সেটার নাম হইলো তিস্তা ব্যারেজ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এটার পরিচয় কি? 3 বিঘা করিডোরের পরিচয় হইলো দহগ্রাম অঙ্গরপোতা যাওয়ার যে রাস্তা, যে করিডোর, সেটাই হইলো কি এই 3 বিঘা করিডোর, যেটা একটা স্বতন্ত্র ভূমি, ভারতের মালিকানা। এই পরিমাণ হইলো কত? 3 বিঘা, জমির পরিমাণ হইলো এখানে 3 বিঘা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে প্রশ্ন হলো 3 বিঘা করিডোরের সাথে দহগ্রাম অঙ্গরপোতা ও বেরুবাড়ি ছিটমহলের সম্পর্ক অ্যাকচুয়ালি কি? দেখেন 3 বিঘা করিডোর আমরা কিসের জন্য নিয়েছি ইজারা? আমরা কোথায় যাইতে পারবো? দহগ্রাম অঙ্গরপোতা। তাহলে দহগ্রাম অঙ্গরপোতা যাওয়ার যে রাস্তা এটাই হইলো কি 3 বিঘা করিডোর। তাহলে আমরা একটা পরিচয় পাইলাম। বেরুবাড়ির সাথে সম্পর্ক কি? বেরুবাড়ির অবস্থান কিন্তু পঞ্চগড়, পঞ্চগড় বেরুবাড়ির অবস্থা কিন্তু পঞ্চগড়। আমরা আরেকটা যেটা বললাম সেটা হলো কুড়িগ্রাম, দশিয়ারছড়া, যেটার বর্তমান নাম কি? বর্তমান নাম হইলো মুজিব ইন্দিরা ইউনিয়ন। আমরা দেখলাম পঞ্চগড়ের অবস্থান কোথায়? বেরুবাড়ি, যেটা আমাদের সংবিধানের 3য় সংশোধনী 1974 সালে করে আমরা কি করেছিলাম? ভারতকে দিয়ে দিয়েছিলাম। বাট তারা 3 বিঘা করিডোরটা আমাদেরকে সাথে সাথে দেয় নাই, অনেক পরে তারা দিয়েছে। এটা 24 ঘন্টার জন্য উন্মুক্ত, তার আগে এমনিতে অল্প কিছুক্ষণের জন্য ছিল আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে বেরুবাড়ির সাথে 3 বিঘা করিডোরের সম্পর্ক কি? বেরুবাড়ি দেওয়ার মাধ্যমে আমরা 3 বিঘা করিডোরটা পাইছি। বেরুবাড়ি যেটা ছিল পঞ্চগড়, এটা আমরা ভারতকে দিয়ে দিছি, যার মাধ্যমে আমরা কি পাইছি? 3 বিঘা করিডোরটা পাইছি। দহগ্রাম অঙ্গরপোতার সাথে সম্পর্ক কি? এই 3 বিঘা করিডোর ব্যবহার করে আমরা
গ্রাম বা অঙ্গর পোদাতে যাইতে পারি। আর 3 বিঘা শব্দটা কই থেকে আসছে? জমির পরিমাণ হইলো 3 বিঘা। আর করিডোর দ্বারা কি বোঝানো হয়? করিডোর দ্বারা বোঝানো হয় হইলো ছিটমহলে যাওয়ার যে রাস্তা, সেটাকেই বলে কি? করিডোর। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা মনে হয় শেষের দিকে চলে আসছি একেবারে। আপনারা 2 ঘন্টা, সরি 4 ঘন্টা, মানে 2 থেকে 4 ঘন্টা ক্লাস করে নাকি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন, অনেক কথা, যে ভাই এতক্ষণ ধরে ক্লাস এটা সেটা। আমি জিকে ক্লাস এত বেশি নেই না। আমি জিকে ক্লাস সর্বোচ্চ 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিট এইরকম আর কি। তো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, যে এটুকু পড়াবো একবারে ভালোভাবে কমপ্লিট করে নেবেন। একবারে এক গাদা পড়িয়ে যদি আপনার মনে না থাকে তাহলে হবে না। জিকে মনে রাখা লাগবে অবশ্যই অবশ্যই। আজকের ক্লাস আমি কি কি করালাম, আপনি একটু কিছুক্ষণ পর এগুলো একটু রিভাইজ দেবেন। রিভাইজ দিয়ে একটু চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে অন্ধকার দেখা যাবে না যে ভাই অ্যাকচুয়ালি কই থেকে শুরু করছে, সেই জিওগ্রাফি শব্দ থেকে শুরু করছিল। এটা একটু সুন্দর করে আপনি একটু ইয়ে করে নেবেন আর কি, রিভাইজ করে নেবেন নিজের সাথে। বুঝতে পারছেন? তাহলে ভালো হবে। আর প্রতিযোগিতা সবসময় নিজের সাথে, যে আমি আজকে কতটুকু জানছি এবং আগামীকাল কতটুকু জানবো, এবং আজকের চাইতে আমি গতদিন কতটুকু জানছিলাম। এই যে কম্পেয়ার করার যে ব্যাপারটা, এটাই হইলো কি আমাদের নিজের সাথে কম্পেয়ার করা। অন্যের সাথে কখনো প্রতিযোগিতা করে লাভ নাই। আচ্ছা, তারপরে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, যদিও আছে, আমরা পড়ে ফেলে এটা। আমাদের যে ভূ প্রকৃতি যেটা রয়েছে, ভূ প্রকৃতি মানে বাংলাদেশের যে মাটিটা রয়েছে, ভূ যেটা, ভূ মানে কি? ভূ মানে উপরের অংশ, যেটা ভূত্বক, এটাকে বোঝানো হচ্ছে, মাটিকে বোঝানো হচ্ছে। এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টে ভাগে ভাগ করতে পারি। টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। পাহাড় পর্বতের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? 2000 ফুটের কম যেগুলো, সেগুলোকে আমরা পাহাড় বলতেছি, স্পেশালি কোনো সংজ্ঞা নাই। এই যে এরকম আকৃতির যেগুলো হয়, আর সুচালো যেগুলো হয়, সেগুলোকে আমরা কি বলতেছি? পর্বত বলতেছি। আর পাহাড়ের চাইতে যেগুলো উঁচু আরো বড়, সেগুলোকে আমরা কি বলবো? পর্বত বলবো। এবং পর্বতের যে চূড়া যেটা থাকে, সেটাকে আমরা বলবো শৃঙ্গ। তাহলে পাহাড়ের চাইতে উঁচু হলো পর্বত, পর্বতের যে উঁচু যে আহ চূড়া যেটা থাকে বা শিখা যেটা থাকে, সেটাকে আমরা কি বলবো? শৃঙ্গ বলবো, শৃঙ্গ। আচ্ছা, তো টারশিয়ারি যুগের পাহাড়, টারশিয়ারি যুগটা বলা হয়েছে, এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে 2 মিলিয়ন বছর আগে। 2 মিলিয়ন বছর আগে এগুলো সৃষ্টি হয়েছে। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এগুলো বলা হচ্ছে 25,000 বছর আগে। 25,000 বছর আগে এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। এই যে সোপান, যেগুলো সোপান মানে হইলো এই যে সিঁড়ির মতো এরকম এরকম করে গঠন হওয়া আর কি, মানে ভূমি একের পর এক স্তর স্তর করে গঠন হবে, ভাইয়া, এগুলোকে বলা হচ্ছে সোপান। সাম্প্রতিক কালে ভাইয়া প্লাবন আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি বলেন। ভাইয়া, এই যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এখানে আমার একটা বইয়ে লেখা ছিল হচ্ছে 70 13 কোটি। মিলিয়ন বছর পূর্বে। কত লেখা ছিল? 70 70 মিলিয়ন বছর পূর্বে। 70 না, তো এটা তো কনফিউশন দুইটা নিয়ে, একটা হইলো 13 কোটি বছর, আর একটা হইলো হচ্ছে 2 মিলিয়ন বছর আগে। এই দুইটা নিয়ে তো কনফিউশন থাকার কথা, আমি দুইটাই পাইছি আর কি। তো দেখেন, যেখান থেকে পাইছেন আমার একটা স্ক্রিনশট দিন। দেখেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, এগুলো কোশ্চেন কখনোই আসবে না। এগুলো তাহলে কিভাবে আসছে? ভূগোলবিদ যারা ছিল, প্রত্যেকজন ভূগোলবিদ তার যে প্রমাণ যেটা ছিল, তার কাছে যে প্রমাণ যেগুলো ছিল, এই প্রমাণের উপর মানে রিসার্চ করছে। রিসার্চ করে তার মনে হয়েছে যে না, এটা তো আরো বেশি বছর আগে, আরো বেশি বছর আগে, এরকম করে তারা বিভিন্ন জন বিভিন্ন রকমের মত দিয়েছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন, টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, আর সাম্প্রতিক প্লাবন সমভূমি, এগুলো অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করতেছে, এটা যদি আপনি দেখেন ভালোভাবে তাহলে হয়ে যাবে। টারশিয়ারি যুগ দেখেন, মানচিত্রে এখানে সুন্দর করে দেওয়া আছে। টারশিয়ারি যুগ যেটা, এটার পাহাড় সময় কোথায় অবস্থান করতেছে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটা। এটা কি? এটা হলো আমাদের উত্তর। তার মানে উত্তরে অবস্থান করতেছে। মানচিত্র দেখে দেখে আপনি বের করবেন ভাই, উত্তরে অবস্থান করতেছে। এই যে পাশ রয়েছে, এখানে আমরা ভাগ ভাগ করছিলাম উত্তর দক্ষিণ, তাহলে এটা কোথায়? উত্তর পূর্বাঞ্চল, যেটা উত্তর পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল। আশা করি দেখা যাচ্ছে, উত্তর পূর্বাঞ্চল। তারপরে আমরা এই পাশে পাইছি, এই পাশে আমরা কি পাইছি? একেবারে দক্ষিণ, দক্ষিণের যেগুলো আমরা পেয়ে গেছি, এই যে। তাহলে আমরা কি পাইলাম এখানে? দক্ষিণ পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল। তার মানে উত্তর দক্ষিণ আর পূর্বের সাথে এটা সম্পর্কযুক্ত। এই যে এখানে, এই যে এখানে, এই যে এখানে। তো এগুলো যদি আমরা একটা জেলা দেখি, কিছুক্ষণ আগে কিন্তু আমরা মানচিত্র সাউন্ড আসে না তো। ভাইয়া হুট করে সাউন্ড অফ হয়ে গেল। না ভাই, কিছু শোনা যাচ্ছে না।
আচ্ছা, এখন কি শোনা যায়? হ্যাঁ ভাইয়া এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ওটাতে মনে হয় চার্জ শেষ হয়ে গেছিল আর কি। আচ্ছা, দেখেন, আমরা মানচিত্র দেখে দেখে সব বের করবো, না হলে আপনার কখনোই মনে থাকবে না এই টারশিয়ারি অঞ্চল কোনটা কোনটা, আপনি জীবনে এরকম করে মনে রাখতে পারবেন না ভাই। আমি বারবার বলতেছি, মানচিত্রের উপর ভালো একটা অধিকার আপনার থাকতে হবে। চোখ বন্ধ করে মানচিত্র মাথার মধ্যে নিয়ে আসতে হবে। চোখ বন্ধ করলাম, বন্ধ করে এই যে এই পাশে চলে আসছি আমরা। এখানে কি ছিল আমাদের? এখানে ছিল আমাদের অন্তর্ভুক্ত অঞ্চলের মধ্যে ময়মনসিংহ, তারপরে নেত্রকোনা, এই অঞ্চলগুলো এর মধ্যে পড়ে যাচ্ছে, নেত্রকোনা। তারপরে এই পাশে যদি আসি আমরা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এগুলো অঞ্চল পড়তেছে। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, মৌলভীবাজার, মৌলভীবাজার। দেখেন, আপনারা যারা আছেন আর কি, অন্যের উত্তর দেওয়া বা কমেন্টে উত্তর দেওয়া থেকে আপনারা হতাশ হয়ে যেতে পারেন এমন কিন্তু না। আপনারা কি মনে করবেন, দেখেন ও এটা জানে আর আমি এই মাত্র জানলাম, তাহলে তো আমরা দুইজনই সমান না? ও জানে আমিও জানি, তার মানে আমরা কিন্তু এখন সমান। এরকম ভাবে আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেকে সবসময় মোটিভেট করতে হবে যে ভাই আমি পারবো, মানে পারবো, আমাকে পারতেই হবে। উল্টাপাল্টা মোটিভেশন দিব না, নিজের জীবন থেকে যেগুলো নেওয়া আর কি সেগুলোই দিব। আর ইউনিভার্সিটিতে চান্স না পাইলে যে একবার সবকিছু হারাই ফেলবেন এমনও কিন্তু না। বাট ইউনিভার্সিটিতে চান্স পাইলে আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো আপনি অন্য কোথাও পাবেন না ভাই। এটা হলো মেইন কথা। আচ্ছা, তো বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরে এইদিকে আমরা কি দেখতে পাচ্ছি, এদিকে পার্বত্য চট্টগ্রামের সবগুলো জেলা। পার্বত্য চট্টগ্রামের মধ্যে কি কি ছিল আমাদের? খাগড়াছড়ি, বান্দরবান, মাঝখানে আমাদের রাঙ্গামাটি, রাঙ্গামাটি। নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে এই জেলা, নিচে জেলা কি ছিল? এটা নিচে জেলা ছিল কক্সবাজার, কক্সবাজার। তাহলে এই অঞ্চলের যে পাহাড়গুলো, এগুলো পড়তেছে আমাদের কি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এখানে অন্তর্ভুক্ত অঞ্চল কি দেখতে পাচ্ছি? ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, তারপরে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার, এই অঞ্চলগুলো আমরা এখানে খুঁজে পাইলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এটা একটু আপনারা লিখে নেন তো। এটা একটু আপনারা দেখেন আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি একটা দরকারি কাজ ছিল আর কি। আচ্ছা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমাদের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আলোচনা শেষ। উত্তর, উত্তর পূর্বাঞ্চল আর এখানে দক্ষিণ পূর্বাঞ্চলের যে অঞ্চলগুলো আছে সবগুলো কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। আপনি বলতে পারেন যে ভাইয়া এটা কি তাহলে জাস্ট পূর্ব না? পূর্বের মধ্যে তো পড়ে যাচ্ছে ভাই। পূর্ব না, যে দক্ষিণ আছে না এর মধ্যে? দক্ষিণ আছে তো, এই যে কক্সবাজার, টেকনাফ, আমাদের সেন্ট মার্টিন, সিরাদ্বীপ, এটা রয়েছে দক্ষিণে রয়েছে, কিন্তু এখানে দক্ষিণ পূর্বাঞ্চল হবে এটা। আশা করি বিষয়টা ক্লিয়ার। টারশিয়ারি আমাদের শেষ। টারশিয়ারি কত আগের? আপু যেটা বললো সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম, 70 মিলিয়ন, 2 মিলিয়ন, 13 কোটি বছর। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে প্লাইস্টোসিন, এটা 25,000 বছর আগের এই সোপান সমূহ। এগুলোর অবস্থান কোথায়? এগুলোর অবস্থান হলো এই যে বরেন্দ্র ভূমি, মধুপুরের গড়, তারপরে লালমাই পাহাড়, এই যে তিনটা অঞ্চলে আমরা বিভক্ত করতে পারি। এগুলোর মাটির বৈশিষ্ট্য কেমন? ধূসর ও লালচে বর্ণের। এগুলো কিন্তু এখানে রয়েছে, বরেন্দ্র ভূমি, মধুপুরের গড়, লালমাই পাহাড়। আর উত্তরাঞ্চলে যে পাহাড়গুলো রয়েছে আমরা সেগুলোকে কিন্তু ঢিপি বলে থাকি, ঢিপি ঢিপি বলে থাকি। একবারে যেটা আর কি আঞ্চলিক ঢিপি বলে থাকি, যে মাটির ঢিপি, এই ঢিপি ওই ঢিপি। ঢিপি এটা পাহাড়ের চাইতে একটু নিচু, পর্বত যেটা পাহাড়ের চাইতে আর একটু বড়, তারপরে শৃঙ্গ যেটা সেটা পর্বতের যে চূড়া যেটা সেটা আর কি। আমি যদি বলি ধরেন এটা যদি কি হয়, ঢিপি হয়, ঢিপি আঞ্চলিক, ঢিবি শুদ্ধ, ঢিবি। আর আমরা বলে থাকি ঢিপি, মানে আঞ্চলিক ভাবে আর কি, তো সমস্যা নেই। এটা যদি ঢিপি হয়, পাহাড় হবে এটা, আর চূড়া সরি পর্বত হবে এটা, এটা। এটার মধ্যে এই যে উপরে যে অংশ যেটা চূড়া, এটা হবে কি শৃঙ্গ, এটা হবে হইলো শৃঙ্গ, শৃঙ্গ। আর পুরোটা হইলো কি এটা পর্বত, আর এটা হইলো আমাদের কি পাহাড়, আর এটা হইলো আমাদের কি ঢিবি, ঢিবি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। উত্তরাঞ্চলের মানুষ কিন্তু পাহাড়কে ঢিবি বলে থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখবো সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। এইগুলো ছাড়া বাকি যে 80%, হ্যাঁ এখানে টারশিয়ারি যুগের এটা 12%, আর প্লাইস্টোসিন এটা 8%, আর বাকি 80% হইলো কিসের মাধ্যমে গড়ে উঠছে? বাকি 80% গড়ে উঠছে হইলো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর যে সম্মিলিত প্লাবন, এটার মাধ্যমে গড়ে উঠছে হইলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এগুলো নদীর বিধৌত অঞ্চল দিয়ে কিন্তু বাকি অঞ্চল গড়ে উঠেছে। আর বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে বৃহৎ বদ্বীপ, বদ্বীপ যেটা এটা হলো বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ সেটা হলো সুন্দরবন।
এগুলো আমি এখন না বলি, কনফিউশন কোশ্চেনের মধ্যে রাখবো। এরকম অনেকগুলো কোশ্চেন সেট করা আছে আমার, প্রত্যেকটা ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নাই। তো মেইনলি আজকে আমরা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতির মধ্যে এই কয়েকটা আলোচনা করছিলাম। তার পরবর্তীতে যে ক্লাসটা হবে সেখানে আমরা আলোচনা করব নদ নদী নিয়ে, তারপরে জলপ্রপাত, সমুদ্র বিজয়, এই কয়েকটা বিষয় নিয়ে পড়বো। আগামী ক্লাস যেটা হবে আমাদের, এই ক্লাসগুলোতে বেশিরভাগ যে অংশগুলো থাকবে, বেশিরভাগ অংশগুলোই কিন্তু আমাদের মেমোরাইজিং আইটেমের মধ্যে পড়ে যাবে। তো আমি বলবো রুটিন থেকে আপনি একটু পড়াশোনা করবেন, পড়াশোনা করে তারপরে ক্লাসে জয়েন করেন। ভাই একটা কোশ্চিন করলে আপনি উত্তর দিলেন, আপনার মোটিভেশন কিন্তু অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। ক্লাসে যারা প্রশ্ন উত্তর করে আর কি, আমরা কিন্তু অনেক গাল দিয়ে থাকি আর কি, বিশেষ করে ইউনিভার্সিটিতে হয় এরকম। কিছু আতেল বলা মান থাকে, ভাই স্যারের ক্লাস শেষ হয়ে গেছে চলে যাবে, কোথায় একটা কোশ্চিন করে আটকাই দেয়, পরে তো পুরো ক্লাস মিলে তাকে বাস দেওয়া হয় আর কি এক প্রকার। তো আপনাদের কিন্তু এই টেনশন নাই, আপনারা কোশ্চিন মাস্ট করবেন, উত্তর দেবেন, আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমি একটা সামারি দিতে চাচ্ছি আজকের পুরো ক্লাসের। মেইনলি আজকে আমরা আলোচনা করতেছিলাম জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। এখানে আমি মেইনলি যেটা নিয়ে আলোচনা করছিলাম, এখন আপনি কি করবেন, যারা নোট করছিলেন তারা একটু নোটের সাথে মিলান যে ভাইয়া কি কি বলতেছে, আমি এগুলো করছিলাম কিনা। জিওগ্রাফিক্যাল, আমি কিন্তু দ্রুত বলে যাব, জিওগ্রাফিক্যাল যে শব্দটা আসছে কই থেকে, জিওগ্রাফি থেকে আসছে। এই জিওগ্রাফি শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করছে, ইরাটোস্থেনিস সর্বপ্রথম ব্যবহার করেছে। জিও শব্দের অর্থ কি, জিও শব্দের অর্থ ভূমি, গ্রাফি শব্দের অর্থ কি, গ্রাফি শব্দের হইলো বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দের অর্থ কি, এই যে পৃথিবীর বর্ণনা, জিও দ্বারা ভূ এবং পৃথিবী দুইটাকে কিন্তু কি করা হয়, বোঝানো হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে কে, ইরাটোস্থেনিস সর্বপ্রথম ব্যবহার করছে। ইরাটোস্থেনিসকে কি বলা হচ্ছে, ভূগোলের জনক বলা হচ্ছে। আর ভূগোলের আধুনিক যে জনক তাকে আমরা কি হিসেবে জানি, হামবোল্ড, আলেকজান্ডার ফন হামবোল্ড। আলেকজান্ডার আসার পর আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি টেলিফোনের উদ্ভাবক, আর আলেকজান্ডার দ্য গ্রেট, দ্য গ্রিক বীর আলেকজান্ডার, ইনি ছিল একজন বীর ছিল, যিনি গ্রিকের ছিল আর কি। আচ্ছা, তারপরে যে এটা ছিল আমাদের বাংলাদেশ, এটা নাকি আমি আলোচনা করছিলাম, বাংলাদেশ শব্দ নিয়ে আলোচনা করি নাই মেবি, তাই না? এটাই তো এড়িয়ে চলে গেছি আমি, এটা কোন কথা। বাংলাদেশ এই শব্দটা সর্বপ্রথম কে রাখেন, আজ থেকে এই পূর্ব পাকিস্তানের নাম হয়ে যাবে কি, পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। এটা কে বলছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল। কবে বলেছিল, 5 ডিসেম্বর 1969 সালে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, আজ থেকে এই ভূখণ্ডের নাম বা পূর্ব পাকিস্তানের নাম কি হবে, বাংলাদেশ হবে। বাংলাদেশ নামটাকে রাখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু রাখেন। তো দেখেন তাহলে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী মারা যায় কবে, মারা যায় 1963 সালে। কোথায় মারা গেছে জানেন, ইনি মারা গেছে লেবাননের বৈরুতে। এগুলো কিন্তু বিগত প্রশ্ন, বৈরুতে, লেবাননের বৈরুতে মারা গেছে কে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী কবে হয়েছে, 1969 সালে হয়েছে, 1969 সালে হয়েছে। আর এই 1969 সালে 5 ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অঞ্চলের নাম রাখেন কি, বাংলাদেশ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা কিন্তু আধুনিকের মধ্যেই ছিলাম, অ্যানশিয়েন্টে যাই নাই। অ্যানশিয়েন্টে আমরা যখন যাব, বঙ্গ, বাংলা, বাঙ্গালা, এই সবগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আশা করি বিষয়টা ক্লিয়ার এই পর্যন্ত সবকিছু। তারপরে এখানে আমাদের কনফিউশন কোশ্চেন ছিল, আমি আরেকবার বলে যাচ্ছি। গ্রেট হল, এটা ছিল আমাদের চীনে। যুক্তরাষ্ট্র হলো ইন্ডিপেন্ডেন্স হল, ব্রিটেনে হলো হোয়াইট হল। ট্রাফালগার স্কোয়ার, এটা অবস্থান ইংল্যান্ডে। ট্রাফালগার অন্তরীপ যেটা, এটা অবস্থান হলো স্পেনে। ট্রাফালগার যুদ্ধের স্মৃতিতে ইংল্যান্ডে নির্মাণ করা হয়েছে ট্রাফালগার স্কোয়ার। পতাকা উত্তোলন করা হয় কবে, 2 মার্চে। জাতীয় সঙ্গীতের সাথে 3 মার্চে, বঙ্গবন্ধু করে 23 মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন করছে সেই দিনই হইলো কি, পতাকা উত্তোলন দিবস। আর 2 মার্চ হইলো পতাকা দিবস। পদ্মা নদীর প্রবেশ পথ হলো চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ অপশনাল থাকলে কুষ্টিয়া। ও গণ অভ্যুত্থান দিবস হলো 24 জানুয়ারি, 20 জানুয়ারি হইলো আসাদ দিবস। তারপর লোকেশন অফ বাংলাদেশ, বাংলাদেশ কোন গ্রহে অবস্থান করতেছে, পৃথিবী নামক গ্রহে অবস্থান করতেছে। কোন মহাদেশে, এশিয়া মহাদেশে। কোন অঞ্চলে অবস্থান করতেছে, অঞ্চলটা কি আমাদের, অঞ্চলটা হইলো ওরিয়েন্টাল এবং ক্রান্তীয় অঞ্চলে। পৃথিবীর কোন পাশে, পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করতেছে। প্রাচ্যের বলা হয় কিসের জন্য, প্রাচ্যের বলা হয় কারণ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান হলো পূর্ব দিকে, এই জন্য আমরা প্রাচ্যে বলতেছি। আর পশ্চিমে যারা অবস্থান করতেছে, আমেরিকা, ইউরোপ যারা অবস্থান করতেছে, এদেরকে আমরা কি বলবো, পাশ্চাত্যের দেশ বলবো। আমরা মাঝে মধ্যেই পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করে থাকি। তারপর অক্ষাংশ দ্রাঘিমাংশ ছিল 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ও কর্কটক্রান্তি রেখা কোথায় মিলিত হয়েছে, এই যে ভাঙ্গা ফরিদপুর। এখানে কি রয়েছে, এখানে রয়েছে আমাদের মান মন্দির, বঙ্গবন্ধু মান মন্দির। দ্রাঘিমা রেখা 4টা এবং অক্ষরেখা 3টা, মোট 12টা জায়গায় মিলিত হয়েছে। তার মধ্যে 10টা জায়গায় রয়েছে জলভাগে, 2টা রয়েছে কোথায়, স্থলভাগে। এই 2টার মধ্যে একটা হইলো আমাদের এই যে ফরিদপুরের ভাঙ্গায়, আর একটা হইলো সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি হইলো পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম মরুভূমি, আর প্রথম হইলো অ্যান্টার্কটিকা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে আমরা নেক্সটে যদি যাই,
নেক্সট এটা আমরা স্থান বের করলাম। স্থান এটা আপনার মানচিত্র দিয়ে বের করতে হবে। আপনি যদি উত্তরের দিকে চলে যান তাহলে জেলা পাবেন পঞ্চগড়, উপজেলা আপনার হইলো তেতুলিয়া, আর স্থান বা এটা আমাদের ইউনিয়ন পরিষদ হিসেবে রয়েছে সেটা হলো বাংলাবান্ধা। আরো যদি উত্তরের দিকে যান তখন আপনি কি পাবেন, এখানে জায়গিরজোত পাবেন, জায়গিরজোত পাবেন। তারপর আপনি নিচে যদি চলে আসেন তাহলে এখানে আপনি কি পাবেন, সিরাদ্বীপ, সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার। পশ্চিমে আসলে মোনাকোষা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আর যদি আপনি একবার পূর্বে যান আখাইনটন, থানসি, বান্দরবন। একমাত্র আখাইনটন এটাই হইলো ইউনিয়ন পরিষদ না। তাহলে এটা আমাদের ক্লিয়ার। উত্তর পশ্চিম কোণ, উত্তর এইটা, পশ্চিম কোণটা এই যে এই পাশে, এটা কি আমাদের বাংলাবান্ধা, তেতুলিয়া, পঞ্চগড়। তারপর যদি আমরা যাই উত্তর পূর্ব কোণ, জকিগঞ্জ, সিলেট। তারপরে আমরা যদি যাই উত্তর আমাদের পশ্চিম কোণ যেটা, শ্যামনগর, সাতক্ষীরা। তারপর যদি আমাদের যাই দক্ষিণ পূর্ব কোণ তাহলে আমরা কোনটা পাবো, এখানে এই যে টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো বর্ডার অফ বাংলাদেশ। বাংলাদেশের বর্ডার রয়েছে কয়টার সাথে, দুইটা দেশের সাথে। বাংলাদেশ দেশের বর্ডার রয়েছে ইন্ডিয়া আর মিয়ানমারের সাথে রয়েছে। তারপরে এগুলো আমরা বিজিবির যে সোর্সটা রয়েছে সেই বিজিবি অনুযায়ী পড়বো। তারপরে ভারত, মিয়ানমার, বাংলাদেশ সীমান্তে সীমান্ত বাহিনীর নাম হলো বিজিবি। এটা আসছে কই থেকে, আসছে হলো বিডিআর থেকে। বিডিআর আসছে কই থেকে, বিডিআর আসছে হইলো আমাদের ইপিআর থেকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এটা একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এটা দেখে নেবেন, আর কিছু নাই এখানে। তো আমি যেগুলো বলতেছি এগুলো জাস্ট ফলো করবেন তাহলে হয়ে যাবে। বর্ডার ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, এখানে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হইলো মোট 32টা, ভারতের সাথে রয়েছে 30টা, মিয়ানমারের সাথে রয়েছে 3টা, কক্সবাজার, বান্দরবন আর হইলো রাঙ্গামাটি। আর পার্বত্য চট্টগ্রামের জেলাও কিন্তু 3টা। তো অনেক সময় মিয়ানমারের 3টা বলতে কিন্তু আমরা অনেক সময় পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাকে দাগাই ফেলি, এটা কিন্তু করা যাবে না। এটা কোনটা কোনটা, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি। আমরা কিভাবে মনে রাখতে পারি, কক্সবাজার দিয়েই তো রোহিঙ্গারা আসছে, তার মানে এটা অবশ্যই মিয়ানমারের সাথে সম্পর্ক হবে। এভাবে কিন্তু এটা মনে রাখতে হবে। আপনি যখন পড়বেন না তখন আপনার মনে হবে যে সবগুলোই পারি মনে হচ্ছে, ঠিক আছে, বাট আপনি যখন পড়তে যাবেন তখনই কনফিউশন আপনার সৃষ্টি হবে। আর যখন কনফিউশন সৃষ্টি হবে তার মানে আপনি পড়াশোনা করতেছেন, চালিয়ে যান, তার মানে আপনি পড়াশোনা চালিয়ে যান। কনফিউশন হওয়া মানে মনে না থাকা মানে আপনি পড়াশোনা করতেছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো মেইনলি এই পর্যন্তই আমার আলোচনা ছিল। ক্লাসে যতটুকু নোট করছেন বা আপনি যদি এখন বই থেকে নোট করেন, নোট করে সুন্দর করে গ্রুপে একটু পোস্ট করে দিন যে ভাইয়া নোট করছে, এটা আমার মেনশন করে দিন। আমি দেখে বলবো নি যে কিরকম হয়েছে, আরো কি ইমপ্রুভ করা দরকার, কোন কোন বিষয় আরো পড়া দরকার। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। মেইনলি এই পর্যন্ত আলোচনা ছিল। জিকে ক্লাস বেশি দীর্ঘক্ষণ সময় হবে না, যেটুকু পড়াইলাম সেটুকুই ভালোভাবে পড়েন। আমরা একেবারে গভীরে যাব না, বাট যতটুকু আমাদের লাগবে সেটুকুই আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ এর মাধ্যমে সবকিছু আমরা কমপ্লিট করে ফেলবো। একেবারে বেসিক যা আছে সব স্ট্রং হয়ে যাবে। এমসিকিউ সলভ করব আমরা, তারপরে এই জিকের পর আমরা আবার মেমোরাইজিং যে পরীক্ষা সেটাও কিন্তু নিব। তো এই পর্যন্তই আলোচনা ছিল। তাহলে আমি ক্লাসটা এখানে রেকর্ডিংটা স্টপ করে দেই। আসসালামু আলাইকুম।